যারা জয়েন করতেছো অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। জয়েন করতেছো তারা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আর আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করিও। আচ্ছা, আমরা আপেক্ষিকতার তত্ত্ব আমাদের গত ক্লাসে আমরা যা পড়ছিলাম সেটা হচ্ছে, আমরা যদি এই যাবৎকালে সবগুলো বলি, প্রথমত হচ্ছে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের প্রথম ক্লাসে আমরা আধুনিক পদার্থবিজ্ঞান সম্পর্কে একটা আইডিয়া দিয়েছিলাম। ফিজিক্সের যে রেভলিউশন ঘটছিল সেই রেভলিউশন সম্পর্কে আমরা খুব ভালো আইডিয়া দিয়েছিলাম। এরপর হচ্ছে আমাদের এরপরে আমরা দেখলাম মাইকেলসন মৌলিক পরীক্ষা দিয়ে আমরা মাইকেলসন মৌলিক পরীক্ষা পুরোটা ব্যাখ্যা করছি, ইউনিক একটা পরীক্ষা। সেই পরীক্ষাটা আমরা পুরোটা আলোচনা করলাম, প্রমাণ করলাম। এরপরে আমরা পড়লাম হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো। তারপর হচ্ছে আমরা গ্যালিলিও রূপান্তর পড়লাম, লরেন্স রূপান্তর পড়লাম এবং দেখলাম গ্যালিলিও রূপান্তরের মধ্যে কিছু প্রবলেম আছে। গ্যালিলিও রূপান্তর যখন বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি বা অনেক উচ্চ বেগে গমন করবে তখন সেটা খাটে না। তার কারণে আমাদের আসলো হচ্ছে লরেন্স রূপান্তর। গ্যালিলিওর মধ্যে দুইটা রূপান্তর দেখলাম, একটা হচ্ছে গ্যালিলিও আর একটা হচ্ছে বিপরীত গ্যালিলিও। এখন কথা হচ্ছে, তোমরা বুঝতেই পারতেছো গ্যালিলিও রূপান্তর কিন্তু সবসময় সঠিক নয়। ওই কারণে আমরা কোনো কিছু করার সময় আর গ্যালিলিও ইউজ করব না। সো গ্যালিলিওটা তোমাকে শুধুমাত্র মনে রাখতে হবে এই কারণে, যদি কখনো এমসিকিউতে চলে আসে, কখনো অনুধাবনমূলক প্রশ্নে খ নম্বর আসে গ্যালিলিও রূপান্তর ব্যাখ্যা করো, ওই সময়ের জন্য। বাট পারতপক্ষে এটা আমাদের কোনো কাজে লাগবে না। এরপর আমরা পড়ছিলাম লরেন্স রূপান্তর। সেই লরেন্স রূপান্তরটাই হচ্ছে আমাদের কাজে লাগে। যে কোনো ব্যাগ, বস্তুর ব্যাগ বেশি হোক কম হোক, যে কোনো ব্যাগের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবং সেই লরেন্স রূপান্তরে যদি আমি চিন্তা করি বস্তুর ব্যাগ অনেক কম, তখন দেখা যায় সেটা আবার গ্যালিলিওর মতো হয়ে যায়। এর মানে একটা কথা বলতে পারি, আমাদের লরেন্স রূপান্তর সে গ্যালিলিওকেও ব্যাখ্যা করতে পারে, আবার যে কোনো ব্যাগে গমন করুক, অনেক আলোর ব্যাগের কাছাকাছি ব্যাগে গমন করলেও সে কী করতে পারে, এইগুলো আমাদের অনেক উচ্চ ব্যাগে গমন করলেও সেগুলো আমাদের লরেন্স রূপান্তর দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। এর মধ্যে আমি লরেন্সের দুই ধরনের জিনিস দেখছি, একটা হচ্ছে লরেন্স রূপান্তর আর একটা হচ্ছে বিপরীত লরেন্স রূপান্তর। তো লরেন্স আর বিপরীত লরেন্স রূপান্তর দুইটা আমরা দেখছিলাম। সেই দুইটা জিনিস অ্যাপ্লাই করে আমরা এখানে বিভিন্ন কার্যকলাপ সম্পন্ন করব। সেখানে আমরা স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আমরা চারটা জিনিস দেখছিলাম। এক্সের কীভাবে পরিবর্তন হয়, এক্স অক্ষ বরাবর যদি কোনো একটা বস্তু গতিশীল থাকে, এক্স অক্ষ বরাবর যদি কোনো একটা কাঠামো গতিশীল থাকে, তাহলে এক্সের স্থানাঙ্কের কী পরিবর্তন হয়, ওয়াইয়ের কী পরিবর্তন হয়, জেডের কী পরিবর্তন হয়, সময়ের কী পরিবর্তন হয়। এবং আমরা সেখান থেকে দেখছিলাম এক্স অক্ষ বরাবর গতিশীল থাকা মানে হচ্ছে ওয়াই এবং জেড অক্ষ বরাবর কোনো পরিবর্তন নাই। আর সময়টা আমাদের বিজ্ঞানী গ্যালিলিও বলছিল সময়টা আমার ফিক্সড, কিন্তু লরেন্স বলল সময়টা ফিক্সড না, সময়টা পরিবর্তন হতে পারে। এই যে সময়টা এক একজনের কাছে এক এক রকম হইতে পারে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং তুমি দেখবা তোমার বয়স যখন 30 বছর বাইরে গেছে, তোমার বন্ধুর বয়স 5 বছরও বাড়তে পারে। এর মানে ইউর বন্ধু ইজ ইয়াঙ্গার দ্যান ইউ, এর মানে তোমার বন্ধু তোমার থেকে আরও বেশি ইয়াং। সো ইয়াং থাকতে হলে কীভাবে ইয়াং থাকা যায় সেই জিনিসটা আমরা দেখব। তবে পারতপক্ষে তুমি এগুলো অ্যাপ্লাই করতে পারবা না। আমরা এবার পুরো ক্লাসটাই আমাদের আজকে আপেক্ষিকতা নিয়ে পড়ব। আমাদের আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বে আমরা টোটাল 3 ধরনের আপেক্ষিকতা পাবো। এই আপেক্ষিকতাগুলো যদি তোমাকে ব্যাখ্যা করতে হয় তার জন্য লরেন্স রূপান্তর লাগবে। এই লরেন্স রূপান্তর বা বিপরীত, আমার লরেন্স এবং বিপরীত লরেন্সের যে ক্যালকুলেশন, সেখান থেকে আমরা এগুলো বের করে নিয়ে আসবো এবং আমরা আজকে ম্যাথ করব। এবং ইভেন এটাও আমরা মোটামুটি আইডিয়া করতে পারি
এই চ্যাপ্টার থেকে সৃজনশীল প্রশ্ন হলে আজকের ক্লাস থেকে সৃজনশীল প্রশ্ন হওয়ার সম্ভাবনা হচ্ছে 80 to 90%, মানে ম্যাক্সিমাম কেস এই জায়গা থেকেই প্রশ্ন হয়। তো আজকের ক্লাসটা হচ্ছে মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট, আমরা প্রমাণ করে আবার ম্যাথও করে ফেলবো আজকের ক্লাসে। যেসব জায়গায় তোমাদের ঝামেলা মনে হইতে পারে সেগুলো আমি ক্লিয়ার করে করে আস্তে দিকে আগাবো। আর যারা জয়েন করছো সবাই অবশ্যই অ্যাটেন্ডেন্স দিয়ে দিবা, সবাই একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। যারা জয়েন করছো তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আমি এখন সামনের দিকে আস্তে আস্তে আগাই। ওকে, তাহলে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকি। আজকে আমরা সময়ের আপেক্ষিকতা পড়ব। এবার আসি, আমরা প্রথমে একটা গল্প দিয়ে জিনিসটা ব্যাখ্যা করি। সময়ের আপেক্ষিকতা শুধু আমরা গল্প দিয়ে ব্যাখ্যা করি। তাহলে প্রথমত আসি সময়ের আপেক্ষিকতা। এই সময়ের আপেক্ষিকতাটাকে আমরা সময়ের আপেক্ষিকতা এটাকে আমরা অনেক সময় কাল দীর্ঘায়নও বলতে পারি, অথবা আমরা অনেক সময় এটাকে সময় সম্প্রসারণও বলতে পারি। আসো আমরা এই জিনিসটা একটু ব্যাখ্যা করি। তাহলে সময়ের আপেক্ষিকতা এই জিনিসটা আমরা ব্যাখ্যা করব। এটাকে আমরা দুইটা ভাগে, আমরা আরও দুইটা নামে রাখতে পারি। একটা হচ্ছে কাল দীর্ঘায়ন বা আরেকটা হচ্ছে সময় সম্প্রসারণ। কেন এটা বলা হয়, কোন জিনিসটা কি মিন করে সেটা আমরা একটু দেখি। জিনিসটা হচ্ছে এমন, মনে করো, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে পৃথিবী। এটা হচ্ছে আমাদের পৃথিবী। এখন যদি এটা আমাদের পৃথিবী হয়, আমরা পৃথিবীকে সাধারণত স্থির ধরে নিই, যদিও প্রকৃতপক্ষে পৃথিবী গতিশীল, কিন্তু আমাদের কাছে যেহেতু স্থির মনে হয় আমরা পৃথিবীটাকে স্থির ধরে নিই। এখন আসি, কোনো একটা গতিশীল কাঠামো যদি আমরা চিন্তা করে দেখি, মনে করো আমাদের এখানে কোনো একটা গতিশীল কাঠামো আছে, ফর এক্সাম্পল কোনো একটা স্পেসশিপ বা মহাশূন্য যান। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, আমাদের এখানে মহাশূন্য যানে একজন বসে আছে, আর এখানে পৃথিবীতে একজন বসে আছে। এখন মহাশূন্য যানে কি হলো একটু খেয়াল করো। মহাশূন্য যানে হঠাৎ করে একজন একটা কথা বলল, বাবু খাইছো? একজন হঠাৎ করে বলে উঠলো, বাবু খাইছো? এখন আমার কথা হচ্ছে, এই যে বাবু খাইছো কথাটা বলার জন্য যতক্ষণ সময় লাগছে, আমি এই জিনিসটা দুজনকে জিজ্ঞেস করব। এই যে মহাশূন্য যান সেটা কিন্তু গতিশীল। কেমন বেগে গতিশীল? এটা হচ্ছে আলোর বেগের কাছাকাছি বেগে। তাহলে আলোর কাছাকাছি বেগে এটা কি? গতিশীল। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো। এখন আমি এখানে এই যাত্রীকে জিজ্ঞেস করলাম, এই লোকটা যে বললো বাবু খাইছো, এই বলার সময় সে ঘড়িতে দেখলো কতক্ষণ সময় লাগছে। ও আমাকে আনসার দিল বাবু খাইছো, এটা বলতে তার 0.1 সেকেন্ড লাগলো। এবার আমি এই পৃথিবীর এখান থেকে একজনকে জিজ্ঞেস করলাম, ও যে বলছে বাবু খাইছো, ধরে নিলাম সে শুনতে পাইছে, তাহলে অথবা তার ঠোঁটের যে নাড়ানি দেখে বুঝছে, তাহলে ওরে জিজ্ঞেস করলাম, সে আমাকে বলল 2 সেকেন্ড লাগছে। এখন একটু খেয়াল করো, আমি জিজ্ঞেস করলাম একই ঘটনা, বাবু খাইছো, এই ঘটনাটা ঘটাইতে যতক্ষণ সময় লাগছে, এই সময়টা ও বলতেছে 0.1 সেকেন্ড, ও বলতেছে 2 সেকেন্ড। কারে আমি বিশ্বাস করিব? দুইজন আমার বিশ্বস্ত বন্ধু, একজন আকাশে আর একজন পাতালে। তাহলে যে আমার পাতালে সে বলে 2 সেকেন্ড, যে আমার আকাশে সে আমাদের 0.1 সেকেন্ড। এখন একটু খেয়াল করে দেখো, এই যে এখানে আসলে প্রকৃতপক্ষে আমি যদি বলি এই দুজনের মধ্যে কে সত্য, আসল কথা হচ্ছে দুজনেই সত্য। ওর গড়িতে এই কথাটা শুনতে যে সময় লাগছে সে সময়টা হচ্ছে 0.1 সেকেন্ড,
আর ওর গড়িতে সেটা লাগছে হচ্ছে 2 সেকেন্ড। তাহলে আবারও বলতেছি, ওর গড়িতে মনে হয়েছে 0.1 সেকেন্ড, এর মানে এই কথাটা যতক্ষণে বলছে ততক্ষণে তার কাছে সময় ব্যয় হয়েছে 0.1 সেকেন্ড, আর এখানে যে লোকটা আছে তার জন্য সময় ব্যয় হয়েছে 2 সেকেন্ড। এই যে এখানে যে লোকটা, এই লোকটা সময়টাকে যেটা বললো, এই সময়টাকে আমরা প্রকাশ করি টি নটে দ্বারা। ওই হচ্ছে আমার প্রকৃত পর্যবেক্ষক, এটাকে আমরা বলি পর্যবেক্ষক, যার সামনে ঘটনা ঘটতেছে। যার সামনে ঘটনা ঘটতে সে আমাকে বলল সময়টা টি নট, এটাকে আমরা বলি আবার প্রকৃত সময়, এটাকে বলি প্রকৃত সময়। তাহলে আর এখানে যে আছে সে সময়টাকে বলে টি। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে আমরা অলরেডি শিখে ফেলতেছি ম্যাথ করার টেকনিক। সেটা হচ্ছে কি, টি নট বলতে আমি কি বুঝতেছি, টি বলতে কি বুঝতেছি। এটা হচ্ছে স্থির কাঠামো, এটা হচ্ছে গতিশীল কাঠামো। ওই গতিশীল কাঠামোর পর্যবেক্ষক গতিশীল কাঠামোতে কোনো একটা জিনিস পর্যবেক্ষণ করতেছে, তার কাছে সময়টা যেটা মনে হয়েছে সেটা হচ্ছে 0.1 সেকেন্ড। আর সেই গতিশীল কাঠামোটাকে একজন স্থির পর্যবেক্ষক যেভাবে দেখছে, তার কাছে সময় যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে 2 সেকেন্ড। তাহলে আশা করি আমরা প্রথম এই জিনিসটা বুঝলাম যে কোনটা কি জিনিস। তাহলে প্রকৃত সময় বা টি নট কোনটা, আমার স্পেসিফিক একটা ঘটনা ঘটলো, মহাশূন্যযানে একটা ঘটনা ঘটলো, সেই ঘটনা ঘটতে যে সময় লাগছে সেটা মহাশূন্যযানে বৈশা, ওই যে লাট সাহেব, সেই লাট সাহেব মহাশূন্যযানে বৈশা পায়ের উপর পা তুলিয়া হাত গড়ির দিকে তাকাইয়া একটা সময় বলিলেন, সেই সময়টাকে আমরা বলছি প্রকৃত সময় 0.1 সেকেন্ড। দ্যাট মিনস এই নয় যে এর সময়টা মিথ্যা, এর মানে তার কাছে যতক্ষণে 0.1 সেকেন্ড ব্যয়িত হয়েছে ওই সময়ে ওর এখানে 2 সেকেন্ড চলে গেছে। তাহলে আমরা বলতে পারি ঘড়ি সবসময় সমান তালে চলে না। এই ঘড়ি আমার ওর কাছে ঘড়িটা কিভাবে চলতেছে, তাহলে আমি দেখতেছি যখন একই জিনিস ওর কাছে মনে হয়েছে 0.1 সেকেন্ড, ওর কাছে মনে হয়েছে 2 সেকেন্ড। এর মানে বলতো এই দুজনের মধ্যে কার ঘড়ি স্লো, এই দুজনের মধ্যে কার ঘড়ি স্লো, আমাদের এই দুজনের মধ্যে কার ঘড়ি স্লো, মহাশূন্যযান নাকি পৃথিবীর লোক, মহাশূন্যযানের লোক নাকি পৃথিবীর লোক, কার ঘড়িটা স্লো? তুমি আমাকে বলো কার ঘড়িটা স্লো, কার ঘড়িটা স্লো? এই দুজনের মধ্যে তোমরাই বলো কার ঘড়িটা স্লো। আজকের টপিকটা হচ্ছে অত্যন্ত মজাদার একটা কনসেপ্ট, সেই লেভেলের একটা কনসেপ্ট। বলো কার ঘড়িটা তোমার কাছে বেশি স্লো মনে হয়? এই দুজনের মধ্যে একজন, ওর ঘড়িতে যতক্ষণে 0.1 সেকেন্ড গেছে, ওর ঘড়িতে ততক্ষণে 2 সেকেন্ড হয়ে গেছে, একই ঘটনা। এখন আমার কথা হচ্ছে দুজনের মধ্যে কার কার জায়গায় ঘড়িটা বেশি স্লো, কার ঘড়িটা স্লো, কার ঘড়িটা ফাস্ট? ম্যাক্সিমামের উত্তর ভুল। ওর ঘড়িটা হচ্ছে স্লো, ওর ঘড়িটা হচ্ছে ফাস্ট। তুমি চিন্তা, একবার সিম্পল চিন্তা করো না। আরে ভাই ঘটনা ঘটছে, আচ্ছা তুমি বাবুর কথা বাদ দাও, বাবু বাদ। মনে করো সেখানে আমার একটা হঠাৎ করে, আমাদের সেখানে হইলো কি, হঠাৎ করে মনে করো ডিজে পার্টি শুরু হয়েছে, আমাদের ডিজে পার্টি। এখন ওরে বললাম যে ভাই ডিজে পার্টি কতক্ষণ ধরে হয়েছে, সে আমাকে বললো যে ডিজে পার্টি হয়েছে 5 মিনিট ধরে। আর ওরে জিজ্ঞেস করলাম ডিজে পার্টি কতক্ষণ হয়েছে, সে আমাকে বললো ডিজে পার্টি হয়েছে আমাদের 30 মিনিট ধরে। এর মানে তুমি বুঝতেই পারতেছ ওর গড়িতে এই পার্টিটা যতক্ষণ, এই পার্টিতে ওর ঘড়ি মাত্র 5 মিনিট সামনে আগাইছে, আর ওর ঘড়ি 30 মিনিট সামনে আগাইছে। জিনিসটা বুঝো না, এই ডিজে পার্টির জন্য ওর কাছে মনে হয়েছে 5 মিনিট, এর মানে কি তার ঘড়িটা 5 মিনিট আগাইছে। আর ওর যখন বলতেছি ওই একই ডিজে পার্টির জন্য ওর ঘড়িটা 30 মিনিট আগাইছে। তো তুমি চিন্তা করো না কার ঘড়ির কাঁটাটা দ্রুত যাচ্ছে। অবশ্যই আমার ওর ঘড়ির কাঁটাটা দ্রুত যাচ্ছে, এর মানে ওর ঘড়িটা দ্রুত চলে, ওর ঘড়িটা ফাস্ট চলে। একটুক আমরা বুঝছি কিনা বলো, একটুক বুঝছি কিনা বলো। অনেকে উল্টা বলছো, ওই জন্য বলতেছি। তাহলে আমাদের এটা বুঝছি কিনা যে এখানে যে মহাশূন্যযানে আছে তার ঘড়িটা স্লো চলতেছে,
ওই কারণে ওর কাছে যেটা 30 মিনিট ওর কাছে মনে হচ্ছে 5 মিনিট আস্তে আস্তে যাচ্ছে, আর ওরটা আরও দ্রুত যাচ্ছে। এটাই আমি মিন করতে চাচ্ছি। সবার কনসেপ্ট এতটুকু ক্লিয়ার কিনা বলো, এতটুকু কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা? সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা? আমি বলতেছি বস্তু যখন আলোর বেগের কাছাকাছি যায়, আমরা আগেই বলছিলাম বিজ্ঞানী আইনস্টাইন প্রমাণ করেছে বস্তু আলোর বেগের কাছাকাছি গেলে ভাই তখন আমাদের সময়টা সেম থাকে না, সময়টা পরিবর্তন হয়ে যায়। এই যে সময়টা পরিবর্তন হয় তার একটা তোমাকে এক্সাম্পল দেখাচ্ছি। মানে এরকম হইতে পারে, এরকম হইতে পারে যে সময়টা এরকম পরিবর্তন হইতে পারে। আমরা যে বিশ্বাস করি সময় কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের চিরায়ত পদার্থবিদ্যা। বাট আধুনিক পদার্থবিদ্যা বলে না, সময়টা পর্যবেক্ষক কীভাবে আছে তার উপর ডিপেন্ড করে। এখানে যে আছে তার কাছে মনে হচ্ছে সময়টা 5 মিনিট, এখানে যে আছে তার কাছে মনে হচ্ছে সময়টা 30 মিনিট। তাহলে সময়টা পরিবর্তন হইতে পারে পারে পারে। এটা হচ্ছে কখন? আলোর বেগের কাছাকাছি বেগে গেলে, যদিও আমরা আলোর বেগের কাছাকাছি বেগে যাইতে পারি না। আমাদের ইন জেনারেল আমরা যেসব বেগে চলমান ওই ব্যাগগুলো হচ্ছে তোমার অত্যন্ত কম, ওই ব্যাগের ক্ষেত্রে এটা নেগলিজিবল বলা যায়, মানে পরিবর্তন নাই ধরা যায়, পরিবর্তন নাই ধরা যায়। বাট ইন রিয়েল সেন্স ম্যাথমেটিক্যালি উই ক্যান প্রুভ দ্যাট আমাদের আলোর বেগ চেঞ্জ হইতে পারে, আমাদের সময়টা চেঞ্জ হইতে পারে। এক একজনের কাছে এক এক রকম মনে হয়। তাহলে ওর গড়িটা ফাস্ট চলতেছে, ওর গড়িটা স্লো চলতেছে, কারণ সে গতিশীল কাঠামোতে আছে। এবং আমাদের ম্যাথ করার জন্য অবশ্যই মাথায় রাখতে হবে টি নট মানে কি? টি নট মানে হচ্ছে ওই সময় যেটা হচ্ছে আমার গতিশীল কাঠামোতে বৈশাখ গতিশীল লোকটা দেখতেছে ঘটনাটা। আর টিটা হচ্ছে কি? পৃথিবী থেকে বা আমরা বলতে পারি হচ্ছে কোন একটা স্থির কাঠামো থেকে ওই ঘটনাটাকে পর্যবেক্ষণ করতেছে। ঘটনা একইটা, বাট দুজনের কাছে সময়টা দুই রকম। একই ঘটনা, দুজনের কাছে সময় দুই রকম। কেন সময় দুই রকম হওয়ার কারণ একটাই, একজন আছে ওই কাঠামোতে যে আলোর বেগের কাছাকাছি গতিশীল, আর আরেকজন আছে স্থির কাঠামোতে যার কাছে পুরো কাঠামোটাই গতিশীল। ওরা যদি জিজ্ঞেস করি ডিজে পার্টিরে তোমার কি হচ্ছে, স্থির তার সামনেই করতেছে, ওরা জিজ্ঞেস করলে ডিজে পার্টি উড়ে উড়ে চলে যাচ্ছে। তা আমার কথা হচ্ছে তোমাকে জাস্ট ইন জেনারেলি চিন্তা করতে হবে ভাইয়া যে আমাদের সময়টা পরিবর্তন হতে পারে 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 কখন? আলোর বেগের কাছাকাছি বেগে গেলে। এই যে তার একটা কমন সেন্স দিলাম, যে রিয়েল সেন্স দিলাম যে জিনিসটা এরকম হইতে পারে, এই টাইপসের কিছু একটা ঘটতে পারে। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? এই প্রমাণ কেমনে করেছি? প্রমাণ একটু পর আমি করে দেখাই দিব। তো এবার আসো, আশা করি মোটামুটি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার। এটার জন্য আমরা একটি সূত্র প্রতিপাদন করব। সেই সূত্র থেকেও আমরা দেখব। সূত্রটা আমি আগেই বলে দিই, অর্থাৎ এখান থেকে এই সময় আর এই সময়ের মধ্যে একটা সূত্র আছে। সো সূত্রটা আমি আগেই বলে দিচ্ছি। আগে বলার একটা কারণ আছে, সূত্রটা আমি আগেই বলে দিচ্ছি, এরপর প্রমাণ করব, মানে প্রমাণ করে সূত্রটা আমি বের করতে পারবো। সূত্রটা আমাদের যে সূত্রটা আমরা বের করব, এই সূত্রটা হবে এরকম: টি ইকুয়ালস টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এটা হচ্ছে সূত্র, এবং এই সূত্র দিয়ে আমাকে ম্যাথ করতে হবে। এই অধ্যায়ের সবচেয়ে মজাদার জিনিস কি জানো? এই সূত্র বসাবা, টি এবং টি নটের মধ্যে একটা দেওয়া থাকবে, আরেকটা বের করবে, শেষ কাজ শেষ ক্যালকুলেশন করে। কিন্তু ঝামেলা হচ্ছে টি কোনটা টি নট কোনটা এটা সবাই বুঝে না। আমি অলরেডি ব্যাখ্যা করছি কোনটা টি কোনটা টি নট, সবাই এটা জায়গায় ঝামেলা করে। এবার আসলে আমি একটা কমন সেন্স দেখাই, সেটা হচ্ছে কোনো বস্তুর বেগ কখনো আলোর বেগের থেকে বেশি বেগে কেউ গমন করতে পারে না। সবাই জাস্ট আলোর বেগের কাছাকাছি বেগে চিন্তা করতে পারে। আলোর বেগের সমান বা আলোর বেগের সমানও হইতে পারে, বিভিন্ন কণাগুলো যায়, কিন্তু আলোর বেগের থেকে বেশি বেগ হওয়া সম্ভব না। স্বভাবতই আমরা বলতে পারি বস্তুর যে বেগটা সেটা নিশ্চয় আলোর বেগ থেকে কি কম। যদি আলোর বেগ থেকে কম হয় তাহলে আমরা নিশ্চয়ই এখান থেকে বলতে পারি বি ডিভাইডেড বাই সি ইজ লেস দেন 1। এটা আমাদের 1 থেকে কি ছোট। তাহলে এটা যদি 1 থেকে ছোট হয় তাহলে একটু খেয়াল করে দেখো তো, বি স্কোয়ার বাই সি স্কোয়ার সেটাও আমার কি 1 থেকে ছোট।
তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা কেমন? যেমন 1 থেকে ছোটো মনে করো, এটা হচ্ছে 0.6, তাহলে 1 থেকে 0.6 বিয়োগ করলে সেটা 0.4, সেটাও 1 থেকে ছোটো না? 1 থেকে বিয়োগ করবো, কাকে বিয়োগ করবো? এমন কিছু একটা বিয়োগ করবো যেটা 1 থেকে ছোটো, তাহলে আনসারটাও হবে 1 থেকে ছোটো, কারণ 1 থেকে বিয়োগ করে দিচ্ছি কিছু একটা, তাহলে আমাদের এই পুরো আনসারটা 1 থেকে ছোটো। আর এটা 1 থেকে ছোটো মানে হচ্ছে √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই টার্মটা হচ্ছে 1 থেকে ছোটো। এবার তুমি একটু সিম্পল চিন্তা করে দেখো, আমার এই টার্মটা যদি 1 থেকে ছোটো হয়, ফর এক্সাম্পল 0.4, 0.5, 0.6 এরকম হয়, তাহলে টি এবং টি নটের মধ্যে কোনটা বড়? অবশ্যই বুঝতে পারতেছ টি ইজ গ্রেটার দেন টি নট। টি ইজ গ্রেটার দেন টি নট, এই দুটোর মধ্যে কোনটা বড়? টি বড়। টি ইজ গ্রেটার দেন টি নট। এবং আমি এখানে এটা দেখছি, এই টি এর মান 2 সেকেন্ড, টি নটের মান 0.1 সেকেন্ড। এটা বড়, এটা ছোট, আমি এমনভাবে লিখছি এটা বড়, এটা ছোট। তাহলে গতিশীল কাঠামোতে সময়টা স্লোলি যাচ্ছে। কীভাবে যাচ্ছে? স্লোলি, আস্তে আস্তে যাচ্ছে। এর মানে সময়টা প্রসারিত হয়ে গেছে। আগে 5 মিনিট যতক্ষণে যাইতো, এখন 5 মিনিট যাইতে আরও বেশিক্ষণ লাগতেছে। দিস ইজ কল্ড সময়ের প্রসারণ, সম্প্রসারণ, কাল দীর্ঘায়ন। ওই জন্য এটাকে আমরা বলি কাল দীর্ঘায়ন বা সময়ের সম্প্রসারণ। সময়টা দীর্ঘায়িত হচ্ছে। আগে যেখানে আমার যাওয়ার কথা হচ্ছে 30 মিনিট, সেখানে যাচ্ছে মাত্র 5 মিনিট। আমার কাছে মনে হচ্ছে কি সময় খুব স্লো স্লো আগাচ্ছে। আমরা অলরেডি একটা এক্সাম্পল দিয়েছিলাম, একটা সুন্দরী মেয়ের সামনে যদি একটা ছেলেকে বসাইয়ে দেয়, ওই ছেলের কাছে মনে হবে যখন 30 মিনিট চলে গেছে, ওই ছেলের কাছে মনে হবে মাত্র 5 মিনিট আমি ওকে দেখলাম। তাহলে এটাকে আমরা বলতে সময়ের আপেক্ষিকতা। এর মানে জিনিসটা এমন মনে হবে। এটা হচ্ছে আইনস্টাইন রসিকতা করে বলতেছে, তুমি আমাকে আবার ওরকম ভাবিও না। তাহলে আসো, তাহলে আমরা এই জিনিসটা বলতে পারি। তাহলে আমাদের টি এর মানটা টি নট থেকে কী হয়? বড় হয়। এখন আমরা যে কাজটা করবো, একটা আমরা বিশ্ববিখ্যাত একটা গল্প বলবো, মানে এই গল্পটা হচ্ছে বিশ্ববিখ্যাত। তার আগে বলো এতটুকু ক্লিয়ার কিনা, বলো। এতটুকু ক্লিয়ার হলে আমরা সেই বিশ্বখ্যাত গল্পটা বলতে পারি। এতটুকু ক্লিয়ার হলে আমরা গল্পটা বলতে পারি। আচ্ছা, অলরেডি তুমি ম্যাথ করার জন্য প্রিপেয়ার। এরপরে যদি তোমাকে আমি আর কিছু না বলে যদি ডাইরেক্ট ম্যাথ করতে দিই, তাও তুমি পারবা। তাও তো অন্তত বেসিকটা জেনে রাখা জরুরি। এই সূত্রটা আমরা প্রমাণ করব, প্রমাণ করলে আর একটু সুবিধা হবে। তাহলে আসো, তখন আর মনে প্রশ্ন থাকবে না এটা কেন আসলো, কীভাবে আসলো, হ্যাঁ এরকম। তো আসো, এটাকে আমরা বলি টুইন ব্রাদার প্যারাডক্স, যমজ ভাই। ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে পৃথিবী, দুইজন যমজ ভাই আছে। তারা কেমন ভাই? যমজ ভাই। যমজ ভাই। এই দুজন যমজ ভাই, তাদের বর্তমান বয়স মনে করা হচ্ছে 18 বছর। ওর বয়সও 18 ইয়ার, ওর বয়সও 18 ইয়ার, যমজ তো। এরপরে এদের মধ্যে প্রথম ভাইটি সে স্পেসশিপে, সে রকেটে করে মহাকাশ ভ্রমণে চলে গেল। এই মহাকাশ ভ্রমণে গিয়ে সে আবার পৃথিবীতে ফেরত এলো। এইদিকে এই ভাই টেনশনে শেষ, আমার ভাইটা যে গেল সেই ভাইয়ের আসলে কি হলো, আমার ভাইটা যে গেল সেই ভাইয়ের আসলে কি হলো। সে টেনশনে শেষ। এই টেনশন করতে করতে এই বেটা 30 বছর ধরে টেনশন করছে। কয় বছর? 30 বছর। তাহলে ও যদি 30 বছর ধরে টেনশন করে, ওর বর্তমান বয়স কত? 48 ইয়ার, ঠিক কিনা? হঠাৎ করে দেখলো 30 বছর পর তার ভাই ফেরত আসলো। তাহলে ও পৃথিবীতে বসে আছে, ভালো করে খেয়াল করো, ও পৃথিবীতে বসে আছে। তার ভাই যখন যাচ্ছিল, দুজনের বয়স 18 বছর।
ও ও গুনে গুনে হিসাব করতেছে, প্রতি বছর ক্যালেন্ডারে দাগ মারে দাগ মারে দাগ মারে, এবারও দাগ মারতে মারতে 30টা বছর কাটিয়ে দিয়েছে, তার ভাই আর পিরে না। 30 বছর পরে বাইরে হইয়া দেখে তার ভাই তো আমার সামনে দাঁড়াইয়া। তাহলে দেখো এই 30 বছর পর তার ভাই ফেরত আসলো, দ্যাট মিনস বুঝতে পারতেছো ওর কাছে যখন 30 বছর চলে গেছে তার বর্তমান বয়স কত? 48 বছর। সে কিন্তু পৃথিবীতে ছিল স্থির কাঠামোতে। এবার একটু খেয়াল করো, ওরে যদি আমি জিজ্ঞেস করি ভাই তোমার ভাই কতদিন পর্যন্ত কত বছর পর্যন্ত ভ্রমণ করছে, সে আমাকে আনসার দিবে আমার ভাই যে গেছিল সে 30 বছর পর্যন্ত ভ্রমণ করে আসলো। এবার আসো সেই ভাইকে জিজ্ঞেস করি, এটা হচ্ছে আমি তারা জিজ্ঞেস করলাম। এবার এই ভাইকে জিজ্ঞেস করলাম, এই ভাই যখন পৃথিবীতে নামলো ওরে জিজ্ঞেস করলাম তুমি কত বছর ভ্রমণ করছো, ওরে জিজ্ঞেস করলাম কয় বছর ভ্রমণ করছে, কয় বছর ভ্রমণ করলো, কয় বছর ভ্রমণ, 30 বছর। ওরে জিজ্ঞেস করলাম, এই ভাইটারে জিজ্ঞেস করলাম, মানে যে গেল ও যখন ফেরত আসলো ওরে জিজ্ঞেস করলাম, ফেরত আসলো তখন জিজ্ঞেস করলাম কয় বছর ভ্রমণ করলা, কয় বছর ভ্রমণ করলা। সে আনসার দিল 5 years। এর মানে সে বললো যে আমি 5 বছর ভ্রমণ করলাম, 5 বছর পর আমি গেছিলাম, 5 বছর পর আমি পৃথিবীতে ফেরত আসলাম। এই তাইলে সে যদি 5 বছর ভ্রমণ করে তার বর্তমান বয়স কত? এই ভাইয়ের বর্তমান বয়স কত? সে গেছিল 18 বছর বয়সে, ভ্রমণ করছে 5 বছর, বর্তমান বয়স হচ্ছে 23 বছর। তাহলে খেয়াল করে দেখো দুইজন ভাইয়ের মধ্যে যে পৃথিবীতে ছিল তার কাছে যখন মনে হয়েছে 30 বছর চলে গিয়েছে, যে আমার স্পেসশিপে ছিল সেখানে টাইমটা কি হয়ে যায়, টাইমটা কি হয়ে যায় আমরা জানি, এখানে টাইমটা কি হয়ে যায়, টাইম স্লো হয়ে যায়। এর মানে আমাদের টাইমটা যেহেতু স্লো হয়ে যায় তার বয়সও আস্তে আস্তে বাড়ে, যেহেতু যত টাইম যাবে ততই তো বয়স বাড়বে। তার কাছে মনে হয়েছে টাইম গেছে 5 বছর, এর মানে তার বয়সও বাড়ছে 5 বছর। এখন হচ্ছে ভাই সে 23 বছরের যুবক, আর তার যে ভাই পৃথিবীতে ছিল সে 48 বছরের বুইড়া। তাই বুঝতেই পারতেছো এটাকে আমরা বলি টাইম ডায়ালেশন, বা আমাদের সময়ের যে কাল দীর্ঘায়ন বা সময়ের আপেক্ষিকতা বা সময়ের সম্প্রসারণ, এটাকে আমরা বলি টাইম ডায়ালেশন, ইংলিশে বলে টাইম ডায়ালেশন। এই জিনিসটা হচ্ছে আমাদের আইনস্টাইন আপেক্ষিকতা তত্ত্ব। এবং তোমার কাছে যেরকম বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আইনস্টাইনের কাছেও আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়েছে, মানে আইনস্টাইন যখন এটা মানুষকে বললো তখন মানুষের কাছে এটা বিশ্বাস করতে কষ্ট হয়েছে, সবাই আইনস্টাইনকে পাগল বলা বলি শুরু করলো। যার কারণে আইনস্টাইনের মৃত্যু হওয়ার আগ পর্যন্ত কেউ এটার মর্ম বোঝে নাই। যখন আইনস্টাইনের মৃত্যু হলো এরপরে আস্তে আস্তে মানুষ বুঝতে শুরু করলো আসলে এই তত্ত্বটা হচ্ছে ডেঞ্জারাস লেভেলের একটা তত্ত্ব, যেটার জন্য আইনস্টাইন নোবেল প্রাইজ পাওয়ার কথা ছিল। যদিও আইনস্টাইন যেহেতু মারা গেছে এখন নোবেল প্রাইজ দেওয়ার ওয়ে নাই। সো তবে আইনস্টাইন জীবনে একবার নোবেল প্রাইজ পেয়েছিল, সেটা হচ্ছে পটতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করার জন্য, তো সেটা আমরা পরে পড়াবো। তবে আমার কথা হচ্ছে এটার জন্য আইনস্টাইন নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য, কিন্তু আসলে নোবেল প্রাইজ পায় নাই। এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে যদি এই ধরনের কাজ সংগঠন করা যাইতো তাহলে আসলে সম্ভব হইতো, আসলে সম্ভব হইতো। যেমন ফর এক্সাম্পল জিনিসটা হচ্ছে এরকম, তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমরা এখানে কি দেখলাম, টাইমটা স্লো হয়ে যাচ্ছে। তাহলে তুমি যদি আলোর বেগের কাছাকাছি বেগে গমন করতে পারো, তোমার সাপেক্ষে টাইমগুলো সব স্লো হয়ে যাবে। যতই তোমার টাইম স্লো তখন তোমার সারাউন্ডিং ফিজিক্যাল যে কন্ডিশনগুলো সবগুলো স্লো হয়ে যাবে, এর মানে তোমার বয়স আস্তে আস্তে বাড়বে। এক কথায় পুরো ফিজিক্যাল কন্ডিশনটা স্লো হয়ে যাবে, পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে, পুরো সিস্টেমটাই স্লো, যার কারণে সময়টা আস্তে আস্তে বাড়ে। তাহলে তার কাছে মনে হচ্ছে মাত্র 5 বছর, তাহলে বুঝতেই পারতেছ সে হিজ ব্রাদার ইজ ইয়াঙ্গার দেন হিম, তার থেকে তার ভাইটা কি ইয়াং, সে এইসব পাত্তা দিচ্ছে না, চাঙ্গা। তাহলে বুঝতেই পারতেছ খুবই যুবক। তো তোমরা যদি চাও যে তোমাদের এই যে মনে করো যৌবনতা বা এই যে তোমাদের যুবক বয়সটা তোমরা অনেক দিন যাবত ধরে রাখতে চাও, তাহলে একটা রকেট নিয়ে মহাশূন্যে চলে যাও, এরপর দেখবা আমাদের বয়স আর বাড়ে না, আমাদের যুবকের তেজ যায় না। তাহলে জিনিসটা এরকম হয়ে যাবে। তো আশা করি এটা বুঝতে পারছো। তবে বাস্তবে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আলোর বেগের কাছাকাছি বেগে ভ্রমণ করা সম্ভব না। কেন সম্ভব না তার একটা জিনিস বলি। আমাদের মনে আছে আমরা ফার্স্ট ইয়ারে মহাকর্ষ বিকাশ যখন পড়াইছিলাম তখন বলছিলাম রকেট যখন পাঠানো হয় রকেটটাকে ডাইরেক্ট পাঠানো যায় না,
কারণ মুক্তিবেগ হচ্ছে আমার 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এত বেগে যদি তাকে নিক্ষেপ করা হয় তাহলে এই রকেটটাকে যখন এত বেগে নিক্ষেপ করবা, রকেটটা আমি তো ভূপৃষ্ঠ থেকে পাঠাচ্ছি, এই ভূপৃষ্ঠ থেকে পাঠালে চারপাশে বায়ু আছে না, তাহলে রকেট যখন বায়ুর মধ্যে দিয়ে যাবে এত দ্রুত গেলে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, মানে বুঝতেছ সেকেন্ডে 11.2 কিলোমিটার, এত দ্রুত গেলে চারপাশে বাতাসের সাথে তার যে একটা ঘর্ষণ হবে, এই ঘর্ষণে বলে এত বেশি হিট উৎপন্ন হবে রকেটটা শুদ্ধ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এর মানে তুমি আসলে আলোর বেগের কাছাকাছি বেগে কোনো একটা রকেটকে নিয়ে যেতে পারবা না, যদি নিয়ে যাও তাহলে সেটা পর্যন্ত জ্বলে পুড়ে যাবে গা। টাইম তো পরের কথা, এটা হচ্ছে তখন বাইসেই থাকবে না। বাট এটা হচ্ছে আমার একটা যে কি বলে, এটা হচ্ছে আমাদের মোটামুটি আমরা বলতে পারি ভাইয়া এটা হচ্ছে আমাদের একটা থিওরি, যে আমরা এখান থেকে আইডিয়া করে নিই যে জিনিসটা এরকম এরকম হইতে পারে। অলরেডি গত বছর আমি একটা ভিডিও বানাইছিলাম, মানে একটা স্লাইড টাইপসের বানাইছিলাম, সেটা আমার ল্যাপটপে আছে কিনা দেখতে হবে, যদি থাকে তোমাকে এখনই দেখানো যাবে, যদি সেটা থাকে ল্যাপটপে তাহলে এখনই দেখানো যাবে। সবাই একটু ওয়েট করো, আমি চাচ্ছি এটা দেখাইলে তোমাদের এই সেন্সটা আরো একটু গ্রো হবে। আচ্ছা এবার আসো, এবার একজনে বলে যে ভাই সূত্রটাই কখনো অ্যাপ্লাই করা যাবে না, অবশ্যই যাবে, সূত্রটা আমরা অ্যাপ্লাই করে অনেক কাজ করি। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল তুমি বলতে পারতেছ ভাইয়া আমাদের মানুষের ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি আমরা এটা পারতেছি না, কিন্তু বিভিন্ন যে কণা আছে এই কণাগুলো ইলেকট্রন প্রোটন এগুলো তো আলোর বেগে গমন করে, এরা তো পারে। এই তাদের যে ধর্মগুলা সেগুলো কেউ ব্যাখ্যা করতে পারতেছিল না, বাট আইনস্টাইনের এই থিওরির পর ব্যাখ্যা করা গেছে। কেন? কারণ তারা যখন আলোর বেগে গমন করে, আলোর বেগের কাছাকাছি বেগে গমন করে, তাদের কিন্তু ফিজিক্যাল কন্ডিশন সব চেঞ্জ হয়ে যায়। এখন এই যে চেঞ্জ হওয়ার কারণে কী ধরনের চেঞ্জ হয় সেটা তো মানুষ আর জানে না, তো মানুষ না জানার কারণে সেগুলো তারা ব্যাখ্যা করতে পারতেছে না এটা কেমনি সম্ভব। যেখান থেকে আমাদের পৃথিবীতে কোনো কিছু আসা সম্ভব না সেটাও চলে আসতেছে কেমনি সম্ভব, এই জিনিসগুলো ব্যাখ্যা করা গেছে হচ্ছে আমার আইনস্টাইনের এই থিওরির মাধ্যমে। ওই কারণে বলতেছি আমাদের এটা অ্যাপ্লাই করা আমরা ফিজিক্যালি অ্যাপ্লাই করতে পারতেছি না, মানুষের জন্য অ্যাপ্লাই করতে পারতেছি না, কিন্তু বিভিন্ন কণিকের জন্য তো আমরা অ্যাপ্লাই করতে পারি। ইভেন আমাদের যে তোমার কি বলে বিভিন্ন কণিকের জন্য অ্যাপ্লাই করবে, এবং পারমাণবিক যে আমরা পারমাণবিক শক্তি ব্যবহার করতেছি না, এরপর আমরা পুরো পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এই নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের মধ্যে আইনস্টাইনের E=mc² সূত্র কত বেশি কাজে লাগে চিন্তাই করতে পারবা না। এই থিওরিটা না থাকলে এগুলো আমাদের আজকে যে আমরা নিউক্লিয়ার এনার্জি এটা চিন্তাই করতে পারতাম না। তো বুঝতে পারতেছো কি জোস লেভেল এটা থিওরি। মানে হ্যাঁ, এটা সত্যি যে এটা কল্পনা করতে কষ্ট হয়, মানুষের অনেক অনেক বছর চলে গেছে খালি এটা বিশ্বাস করতে, আর তুমি তো কয়েক মিনিটে বিশ্বাস করে ফেলতেছো। পাইছি, এটা গত বছর বানাইছিলাম, এই বছর পর্যন্ত আছে। আমি একটু দেখাই। আচ্ছা তোমাদেরকে এখানে আমি আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু তোমরা এই যে আমরা তিনটা জিনিস নিয়ে আলোচনা করব। প্রকৃতপক্ষে তিনটা জিনিস নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে ভর, আরেকটা হচ্ছে সময়, আরেকটা হচ্ছে দৈর্ঘ্য।
একটাকে আমরা বলি সময়ের আপেক্ষিকতা, যেটা আমরা এখন পড়তেছি, আর একটা হচ্ছে ভরের আপেক্ষিকতা, আর একটা হচ্ছে দৈর্ঘ্যের আপেক্ষিকতা। তিনটার জন্যই এই টাইপসের ফর্মুলা আছে। প্রত্যেকটা ক্ষেত্রে দুইটা জিনিস, একটা হচ্ছে এম আর একটা এম নট, এল এল নট, টি টি নট। আমাকে জানতে হয় এই দুইটা কীভাবে ধরতে হয়, দুইটার মধ্যে পার্থক্য কী, এটা জানলে আমাদের ম্যাথ করা যায়। সো আমরা একটু আগে একটা স্লাইড দেখে নিই। এই স্লাইডটা আমি আগে বানিয়েছিলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে। মানে এই জিনিসগুলা অনেকের কাছে বিলিভ করাটা খুব একটু কষ্টকর। হ্যাঁ, অনেকের কাছে বিলিভ করাটা কষ্টকর, অনেকের কাছে আপত্তিকর। তো আমার কথা হচ্ছে, যেহেতু আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমাদেরকে এটা করতেই হবে, কিছু করার নাই। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার দেখো, আমি একটু বলতে থাকি। এগুলো তো আমার পরিচয়, তো যারা জানো না তারা এখান থেকে জেনে নাও। এগুলো আগে স্লাইড বানানো, তো আগে কনসেপ্ট, 1 বছর আগে। আচ্ছা, তো এখানে দেখো, এখানে হচ্ছে আইনস্টাইনের যে আপেক্ষিকতা তত্ত্ব। আমি একটু মাইক্রোফোনটা নিই। হ্যাঁ, এখানে একটু খেয়াল করে দেখো, আইনস্টাইনের যে আপেক্ষিকতা তত্ত্ব, সেই আপেক্ষিকতা তত্ত্বটা আমাদের এখানে বলতেছি। আমাদের প্রথমত আমরা পড়তেছি হচ্ছে আমাদের কি, সময়ের আপেক্ষিকতা। সময়ের আপেক্ষিকতা যখন আমরা পড়তে গেলাম, প্রথমত এসে আমরা মূল কথাটা জেনে নিই, যে আমাদের মূল কথাগুলো আমরা জেনে নিই। আচ্ছা, এখানে মনে হয় রিপ্লাই করছে, আমি লাইটটা অফ করে দিই। আচ্ছা, মূল কথাগুলো জেনে নিই, তাও তো রিপ্লেট করতেছে, সব লাইট অফ করে দিই। ওমা, তাও রিপ্লেট করতেছে। আচ্ছা, তাহলে দেখো একটু ভালো করে খেয়াল করে দেখো। দেন হচ্ছে এখানে আইনস্টাইনের মধ্যে দৈর্ঘ্য, বর এবং সময় সবসময় কী নয়, ধ্রুবক নয়। সাধারণত আমরা জানি দৈর্ঘ্য, বর, সময় এরা কী রাশি, ধ্রুব রাশি। কিন্তু আইনস্টাইন বলে এই দৈর্ঘ্য, বর, সময় এরা আমাদের ধ্রুব রাশি নয়। এবার হচ্ছে আলোর বেগের কাছাকাছি বেগে চললে বস্তুর দৈর্ঘ্য কমে যায়। আমরা আস্তে আস্তে পড়বো। দৈর্ঘ্যের ক্ষেত্রে হয় বস্তুর দৈর্ঘ্যটা কী হয়ে যায়, কমে যায়। আর ভরের ক্ষেত্রে হয় বরটা বেড়ে যায়, আমরা প্রথম দিকের ক্লাসগুলোতেও বলছিলাম। আর সময়টা প্রসারিত হয়, যেটা আমরা একটু আগেই বলছি। এরপর হচ্ছে গতিশীল কাঠামোতে সময় কী চলে, ধীরে চলে। এই যে আমরা এতক্ষণ পর্যন্ত এটাই বলতেছি, আমাদের কোনো একটা কাঠামো যখন সে সাঁ করে গতিশীল, তখন আমার সময়টা কী হয়, সময়টা স্লো হয়ে যায়, সময়টা ধীরে চলে। এরপর হচ্ছে যে ব্যক্তি গতিশীল কাঠামোতে থাকে তার সময় পৃথিবীর তুলনায় ধীরে চলে, অর্থাৎ পৃথিবীর তুলনায় ধীরে ধীরে বয়স বাড়ে। সিম্পল হিসাব, পৃথিবীতে যেরকম আমাদের বয়স বাড়ে, সেক্ষেত্রে আরও স্লোলি বয়স বাড়ে। এবার আসো, আমরা একটা ভিডিও দেখব। এখানে একটু খেয়াল করে দেখবা, এখানে কিন্তু আমি সেটাই বলতেছি, যেটা হচ্ছে ওই যে আমরা এতক্ষণ বলছিলাম টুইন প্যারাডক্স, দুইজন যমজ ভাই, ওই যে ওই কাহিনীটা আমাদের এখানে দেখাচ্ছে। দেখো, সেই যমজ ভাইয়ের কাহিনীটা আমরা এখানে দেখাবো। তাহলে আমি মুখে মুখে বলতেছি, আসলে কাহিনী কি হচ্ছে একটু খেয়াল করো। এই দুইজন যমজ, তারা এখানে দেখো, এই যে তোমাকে টাটা দিচ্ছে। এরপর একজন চলে যাচ্ছে, সে স্পেস সুইট পরে আসলো। এই যে এবার দেখো, পৃথিবী থেকে সে যাচ্ছে চলে যাচ্ছে, সে যাইতেছে, সে স্পেসশিপে ভ্রমণ করতেছে। এইদিকে আমাদের পৃথিবী বসে আছে। এরপর সে ভ্রমণ করতে আছে, দেন হচ্ছে সে আসলো, পৃথিবীতে ফেরত আসার পর তার ভাই, দেখো তার যমজ ভাইয়ের কি অবস্থা, তার যমজ ভাইয়ের এই অবস্থা, আসছে তার এখন এই অবস্থা। এর মানে সে তার যমজ ভাই থেকে অনেক ইয়াং।
এই যে আমরা এই সূত্রটাই আমরা পড়ছিলাম, তাহলে এখানে এটাই হচ্ছে আমার সেই কাহিনীটা, টি ইকুয়ালস টু টি নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কি আমাদের সূত্রটা, আর এটা হচ্ছে আর্থ টাইম পৃথিবীর টাইম, আর এটা হচ্ছে রকেট টাইম রকেটে থাকা অবস্থায়, আর এটা হচ্ছে কত বেগে রকেটে যাচ্ছে, এই সিটা হচ্ছে আমাদের আলোর বেগ, এটা আমরা জানি। এবার দেখো, এবার টাইমের দিক দিয়ে চিন্তা করো, টাইমের দিক দিয়ে এটা হচ্ছে কি পৃথিবীর টাইম যাচ্ছে, আর এটা হচ্ছে ওই আর্থের টাইম যাচ্ছে। দেখো এটা খুব দ্রুত যাচ্ছে, এটা একটু স্লো যাচ্ছে। তাহলে এখানে দেখো এই যে তিনটা, এই যে দেখো তিনটা একটু ভালো করে খেয়াল করো, এই জিনিসটা খেয়াল করো, এখানে ঘড়ির কাঁটা যেভাবে যাচ্ছে এখানে কিন্তু ঘড়ির কাঁটা আর একটু স্লো যাচ্ছে। এই যে এখানে 10 মিনিট গেল, 3টা থেকে শুরু হয়েছে 10 মিনিট, আর ওইখানে অল্প গেল। তাহলে যার কারণে দেখা গেল যে রকেটে ছিল সে কিন্তু এখন ইয়াং, আর যে পৃথিবীতে ছিল সে বয়স্ক হয়ে গেছে। এর মানে রকেটে থাকা অবস্থায় তার বয়সটা আস্তে আস্তে বাড়ছে। তাহলে এই যে সময়টা আমরা কম্পেয়ার করতেছি, সময়টা কম্পেয়ার করলে এটা হচ্ছে ইন জেনারেল টাইম। এর মানে তুমি যখন জেনারেলি দুইটা ঘড়িতে চিন্তা করবা, দুইটা ঘড়িতে সময়টা কিন্তু সেমভাবে যাচ্ছে। তুমি তোমার দুই হাতে দুইটা টাইম ঘড়ি নিয়ে রাখছো, টাইমটা আমার এভাবে যাচ্ছে। বাট যখনই একটা পৃথিবীতে আরেকটা হচ্ছে আমার স্পেসশিপে, তখন দেখো এবার কিন্তু সেমভাবে যাচ্ছে না, এটা দ্রুত আগাচ্ছে, এটা স্লো আগাচ্ছে। এটাই হচ্ছে আমার টাইম ডাইলেশন থিওরি বা আমাদের এটা হচ্ছে আমাদের টাইম ডাইলেশন থিওরি বা আমাদের সময়ের আপেক্ষিকতা। তাহলে দেখো এই টাইমটা যাচ্ছে আর ওটা কীভাবে যাচ্ছে, আর যেই ইয়াঙ্গার সে তোমাকে এখন টাটা দিচ্ছে সেই টাটাটা তুমি নিয়ে নাও। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিসটা। হয়েছে, আর দেখিও না। এখন আমরা আমাদের লেকচারে ফেরত আসি। একটু 1 মিনিট ওয়েট করো, আমি একটু সেট আপটা আবার আগের মতো করে নিই। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো আসলে ইনার কাহিনীটা কোন জায়গায়। এই কাহিনীটা আমি তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত বুঝাতে চাইছিলাম। এটাকে আমরা বলি সময়ের আপেক্ষিকতা, এটাকে আমরা বলি সময়ের আপেক্ষিকতা। এতটুকু সবার ক্লিয়ার কিনা, মানে কাহিনীটা সবার ক্লিয়ার কিনা? যদি কাহিনীটা ক্লিয়ার হয়, এবার আমরা আবার থিওরিতে রিটার্ন করি। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু সবার ক্লিয়ার কিনা? এবার আসো আমরা এটা প্রমাণ করে দিব। আমরা এখন এটা লরেঞ্জের সূত্র দিয়ে আমরা এটা প্রমাণ করব। লরেঞ্জের সূত্র দিয়ে আমরা প্রমাণ করব যে এই যে আমরা একটু আগে সূত্রটা দেখেছিলাম টি ইকুয়ালস টু টি নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, এই সূত্রটা সত্য, সেটা আমরা লরেঞ্জের সূত্র দিয়ে প্রমাণ করে দিব। তাহলে আসো আমরা প্রমাণে চলে যাই। প্রমাণে যদি যাই তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো। তাহলে আমরা ধরে নিলাম, সেটা হচ্ছে একটু ভালো করে দেখো, সেটা হচ্ছে আমাদের এখানে একটা কাঠামো আছে, এখানে একটা আমাদের কাঠামো আছে, এটাকে আমরা বলতেছি ভাই আমাদের এস কাঠামো বা আমাদের স্থির কাঠামো। আর এখানে আমাদের আরেকটা কাঠামো আছে, এটা হচ্ছে এই কাঠামো সাপেক্ষে গতিশীল। এটা হচ্ছে আমাদের কি এস প্রাইম, এটা হচ্ছে গতিশীল কাঠামো। এটা হচ্ছে কোন কাঠামো? গতিশীল কাঠামো। এখন আমি যে কাজটা করলাম, এই যে আমার এস কাঠামো, আমার এই এস কাঠামোটা হচ্ছে কি স্থির। আমার যে এস কাঠামোটা হচ্ছে স্থির, আর আমার যে এস প্রাইম কাঠামো, এই কাঠামোটা হচ্ছে আমাদের গতিশীল। এই কাঠামোটা হচ্ছে একটা নির্দিষ্ট বেগে মনে করো ভ্রমণ করতেছে, এটা হচ্ছে আমাদের গতিশীল। তাহলে আমরা দুইটা কাঠামো পাইলাম, একটা হচ্ছে স্থির কাঠামো আর একটা হচ্ছে গতিশীল কাঠামো। এবং আমরা ধরে নিচ্ছি এটা সমবেগে গতিশীল, এর মানে হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো।
আচ্ছা, এবার এখন আমি ধরে নিলাম যে আমাদের, তোমরা তো এটা জানোই যে আমাদের এস কাঠামোতে আমাদের যে কোনো স্থানাঙ্ককে আমরা এক্স ওয়াই জেড দ্বারা বিবেচনা করি, আর এস প্রাইম কাঠামোতে যে কোনো স্থানাঙ্ককে আমরা এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম দ্বারা প্রকাশ করি। এখন আমি ধরে নিলাম আমার এক্স প্রাইম একটা বিন্দু আছে, এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে কোন বিন্দু? এক্স প্রাইম বিন্দু। কোন কাঠামোতে? সেটা হচ্ছে গতিশীল কাঠামোতে। এই গতিশীল কাঠামোর কোনো একটা বিন্দু হচ্ছে এক্স প্রাইম বিন্দু। এক্স প্রাইম বিন্দুতে কোনো একটা ঘটনা ঘটতেছে। কি ঘটতেছে? ঘটনা। এই ঘটনা যখন শুরু হলো, ভালো করে খেয়াল করো, ঘটনা আমাদের এই যে ঘটনা যখন শুরু, ভালো করে খেয়াল করো, এই কাঠামোতে, এটা হচ্ছে এই কাঠামোতে। এবার আসলে আমরা একটা বক্স আকারে আঁকি। সেটা হচ্ছে কি, আমাদের এখানে বলতেছি ঘটনা শুরু। যখন ঘটনা শুরু হলো তখন এস কাঠামোকে আমি জিজ্ঞেস করলাম কয়টা বাজে, টাইম কতক্ষণ? সে আমাকে টাইম বললো হচ্ছে t1। আর এস প্রাইমকে জিজ্ঞেস করলে সে আমাকে টাইম বললো হচ্ছে t1 প্রাইম। যার গড়িতে যেরকম সে আমাকে সেরকম বলল। এরপর ঘটনা যখন শেষ, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম টাইম কতক্ষণ, সে আমাকে বললো t2। আর এটাকে জিজ্ঞেস করলাম, সে আমাকে বললো t2 প্রাইম। তাহলে আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি ভাইয়া তাহলে ঘটনা কতক্ষণ ঘটছে, ঘটনাকাল, এর মানে ঘটনা কতক্ষণ ধরে ঘটছে। তো আমি যদি বলি আমাদের পরের সময় থেকে আগের সময়টা বিয়োগ করলে ঘটনাকালটা পেয়ে যাব। তো আমরা ঘটনাকালটা কত? আমাদের t2 মাইনাস t1। এর যদি জিজ্ঞেস করি, সে আমাকে বললো ঘটনাকালটা t2 প্রাইম মাইনাস t1 প্রাইম। তাহলে আমরা বলতে পারি আমাদের স্থির কাঠামোর যে আছে সে আমাকে বলতেছে এই যে ঘটনা সেটা আমি দেখছি, এই ঘটনা ঘটতে টাইম লাগছে t2 মাইনাস t1 সময়। আর ওরও যখন জিজ্ঞেস করলাম, সে আমারে বলতেছে এটাও আমি দেখছি, এই ঘটনা ঘটতে সময় লাগছে t2 প্রাইম মাইনাস t1 প্রাইম। এখন এই যে t2 মাইনাস t1 এর মানে কি ঘটনাটা কতক্ষণ ধরে ঘটলো, এই সময়টাকে আসলে আমরা কি দ্বারা প্রকাশ করি? টি নাকি টি নট? একটু বলো কোনটা টি কোনটা টি নট? অবশ্যই বুঝতে পারতেছো, গতিশীল কাঠামোতে যেটা সেটা হচ্ছে টি নট, স্থির কাঠামোতে যেটা সেটা হচ্ছে টি। গতিশীল কাঠামোতে যেটা সেটা হচ্ছে টি নট, স্থির কাঠামোতে যেটা সেটা হচ্ছে টি। তাহলে আমরা অলরেডি দুটো জিনিস পেয়ে গেলাম। কি কি পেয়ে গেলাম? আমরা পাইলাম হচ্ছে টি ইকুয়ালস টু t2 মাইনাস t1, এবং আমি পেয়ে গেলাম t নট ইকুয়ালস টু t2 প্রাইম মাইনাস t1 প্রাইম। এবার একটু খেয়াল করো, এই সময়ের জন্য যে লরেঞ্জের মতবাদ, গত ক্লাসে আমরা লরেঞ্জের তত্ত্ব পড়ছিলাম, সেই লরেঞ্জ থেকে আমরা লরেঞ্জের রূপান্তর যে পড়ছিলাম, একটা হচ্ছে লরেঞ্জ রূপান্তর, আর একটা হচ্ছে বিপরীত লরেঞ্জ রূপান্তর, সেই রূপান্তরটা আমরা পড়ছিলাম। এখন যদি তুমি সেই রূপান্তরে যাও, তখন তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, বিপরীত লরেঞ্জ রূপান্তর যেটা দেখছিলাম, আমরা এখানে একটু লিখি, সেটা হচ্ছে কি বিপরীত লরেঞ্জ রূপান্তর। বিপরীত লরেঞ্জ যেটা দেখছিলাম, আমরা বলছিলাম স্থির কাঠামোতে সময় হচ্ছে টি, গতিশীল কাঠামোতে সময় হচ্ছে টি প্রাইম। তোমরা জানো স্থির কাঠামোতে টি, গতিশীল মানে স্থিরগুলো হচ্ছে এরকম, গতিশীলগুলো হচ্ছে এরকম। তাহলে এই স্থির আর গতিশীলের মধ্যে আমরা কি করতে যাচ্ছি? সম্পর্ক প্রকাশ করতে যাচ্ছি। তো এখন আমার কথা হচ্ছে, আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে গতিশীলটা আমি জানি, সেখান থেকে স্থিরটা বের করবো, এটাকে আমরা বলি কি? বিপরীত লরেঞ্জ। আর যদি এখান থেকে গতিশীলে কনভার্ট করি সেটা হচ্ছে আমাদের কি? লরেঞ্জ। তাহলে লরেঞ্জ মানে হচ্ছে টি জানা আছে টি প্রাইম বের করব, আর বিপরীত লরেঞ্জ মানে হচ্ছে টি প্রাইম জানা আছে টি বের করব। এখন টি প্রাইম থেকে টি বের করার জন্য আমাদের লরেঞ্জের যে আমাদের এটা পাইছিলাম সেটা ছিল আমাদের কেমন? সেটা ছিল আমাদের এরকম, আমাদের টি ইকুয়ালস টু হচ্ছে আমাদের টি প্লাস বি এক্স ডিভাইড বাই সি স্কোয়ার, টি প্রাইম প্লাস বি এক্স প্রাইম ডিভাইড বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এটা ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র। এই সূত্রটা আমরা দেখছিলাম যে আমাদের গত ক্লাসে আমরা দেখছিলাম যে আমাদের বিপরীত লরেঞ্জ রূপান্তর ছিল এরকম, টি ইকুয়ালস টু টি প্রাইম প্লাস বি এক্স প্রাইম ডিভাইড বাই সি স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই টি প্রাইমটা হচ্ছে গতিশীল কাঠামোতে সময়, আর টিটা হচ্ছে স্থির কাঠামোতে সময়। তাহলে আমরা এখান থেকে যদি আমরা বলি, আমার এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে টি2 প্রাইম আর একটা হচ্ছে আমাদের t1 প্রাইম। তাহলে আমরা t1 প্রাইম আর t2 প্রাইম বের করি, তাহলে আমরা সিম্পল বলতে পারি t1 প্রাইম
আমাদের T1 যদি বের করি, আমাদের এখানে একটু খেয়াল করো, তাহলে আমরা এখানে তো জানি অলরেডি T = T2 - T1, তাহলে T2 এর জায়গায় আমি কি লিখতে পারি? T2 এর জায়গায় আমি লিখতে পারি T2 প্রাইম প্লাস bx প্রাইম ডিভাইডেড বাই সি স্কোয়ার ডিভাইড বাই √1 মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার মাইনাস, এবার দেখো এই T1 এর জায়গায় আমরা কি লিখতে পারি? T1 প্রাইম প্লাস bx প্রাইম ডিভাইড বাই সি স্কোয়ার ডিভাইড বাই √1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এবার যদি তুমি লসাগু নাও √1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, তাহলে কি হবে দেখো, এটা মাইনাস এটা থেকে এটা বিয়োগ করলে এটা কাটা যাবে, থাকবে কত? T2 প্রাইম মাইনাস T1 প্রাইম, আর T2 প্রাইম মাইনাস T1 প্রাইম এটাকে আমরা বলি T0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি T = আলটিমেটলি T0 ডিভাইডেড বাই √1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এটাই হচ্ছে আমার সেই তত্ত্বটা, আপেক্ষিকতার তত্ত্ব। এবং গতিশীল কাঠামোতে যে সময়টা পর্যবেক্ষণ করে T0, এই T0টাকে আমরা বলি কি? প্রকৃত সময়। এটাকে আমরা বলি কি? প্রকৃত সময়। তাহলে আমাদের এটা কোন জায়গা থেকে পর্যবেক্ষণ করা হয়? গতিশীল কাঠামো থেকে পর্যবেক্ষণ করা হয়। আর এটা কোত্থেকে পর্যবেক্ষণ করা হয়? টিটা পর্যবেক্ষণ করা হয় স্থির কাঠামো থেকে। একটুকু আমরা বুঝছি কিনা, এটাই হচ্ছে আমার সেই প্রমাণ। আমার কথা হচ্ছে তোমাকে এখানে 3টা জিনিস জানতে হবে, এই সূত্রটা, আর কিচ্ছু লাগবে না। এতক্ষণ পর্যন্ত আমরা থিওরিটিক্যাল জিনিস পড়তেছি, এখন হচ্ছে আমার 3টা জিনিস লাগবে। হোয়াট ইজ টি, হোয়াট ইজ T0, হোয়াট ইজ বি। বি মানে হচ্ছে বস্তু যে বেগে যাচ্ছে, T0 মানে হচ্ছে আমাদের গতিশীল কাঠামোতে সময়টা যতটুকু গেল, আর টি মানে হচ্ছে স্থির কাঠামো থেকে সময়টা যতটুকু মনে হলো। তাহলে এটা হচ্ছে স্থির কাঠামোতে সময়, এটা হচ্ছে গতিশীল কাঠামোতে সময়, এটা হচ্ছে কাঠামোটা যে বেগে গতিশীল। তাহলে এই 3টা জিনিস জানলে আর এই সূত্রটা জানলে এখন আমরা তোমাকে সৃজনশীল করাইতে পারবো, এখন আমি তোমাকে সৃজনশীল করাইতে পারবো, এখন আমি তোমাকে ম্যাথ করাইতে পারবো। আগে একটা ম্যাথ করাইনি। আগে বলো এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে কিনা? এতটুকু ক্লিয়ার হলে আমি একটা ম্যাথ করাই। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে কনফার্ম করবো। আমরা এখন একটা ম্যাথ করাবো। আমি আবারও বলতেছি, এখানে এটা হলো থিওরিগুলো তোমাকে মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আইনস্টাইন এই তত্ত্বটা দিছে, এই তত্ত্বটা বিশ্বাস করে তোমাকে আগাইতে হবে। এই যে কতদিন বলছিলাম স্বীকার করে নিতে হবে, না হলে তুমি এগুলো বলতে পারো না, তোমাকে বিশ্বাস করতে হবে। অ্যান্ড বিশ্বাস করে দেন তুমি ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবা, এবং ফর্মুলার প্রমাণ অলরেডি আমরা দেখাইছি। আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। যদি আমরা জানি ইন রিয়েল সেন্স এটা বিশ্বাস করাটা খুব ডিফিকাল্ট, বাট সায়েন্স বলে এটা সত্য। তবে মানুষের ক্ষেত্রে আমরা নর্মালি এটা পর্যালোচনা করতে পারি না, বিভিন্ন কণিকার ক্ষেত্রে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে এটা প্রমাণ করা গেছে এটা আসলে সত্য। তো আসো, একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল মহাশূন্য যানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন। এবার বলল এবং 50 বছর পর ব্র্যাকেটে লেখা আছে পৃথিবীর পঞ্জিকা হিসেবে, হিন্টস ডাইরেক্ট দিয়ে দিছে, পৃথিবীর পঞ্জিকা হিসেবে 50 বছর পর ফিরে এলেন। 50 বছর পর কি হলেন? ফিরে এলেন। এবার বলল মহাশূন্যচারীর কাছে তার বয়স তখন কত হবে? ওকে, এবার আমরা সলিউশন করব। আশা করি আমরা এই ম্যাথটা করলে বুঝতে পারবো এই ম্যাথে যে কতজনের প্রবলেম হয়। আমি এই ম্যাথের জন্য আমার বুঝতে মনে হয় পুরো ইন্টারলাইফ গেছে গা, যে কি একটা অবস্থা, মানে কেউ জিনিসগুলো প্রপারলি ব্যাখ্যা করে না। তো ওই জন্য আমি তোমাদের গোড়া থেকে ব্যাখ্যা করছি যাতে করে প্রবলেম না হয়। তাহলে দেখো তোমাকে কি বললো, একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে গেছে। জিনিসটা বুঝো,
যেহেতু 30 বছর বয়সে গেছে, তার কিন্তু যাওয়ার সময় বয়স ছিল 30 বছর। যেমন ফর এক্সাম্পল আমার বয়স মনে করো 30 বছর, যদি আমি ইয়াং, এখনও এত বয়স হয় নাই, তো 30 বছর মনে করো ধরে নিলাম। তো আমার বয়স যদি 30 বছর হয়, তাহলে আমি যদি এখন যাইয়া ভ্রমণ করি, তাহলে তো আমি এখন যাইয়া ভ্রমণ করতেছি, তো ভ্রমণ যখন করতেছি তখনই না আমার আপেক্ষিকতা আসবে। বাট আমার বয়স এখন যে 30 বছর হয়েছে, এখানে তো কোনো আপেক্ষিকতা আসবে না। আপেক্ষিকতা তখনই আসবে যখন স্পেসশিপে আলোর বেগের কাছাকাছি বেগে গমন করবে। তাহলে 30 বছর বয়স তার ছিল। হ্যাঁ, মনে করো আমি সেই গণ্যমান্য ব্যক্তি যার বয়স হচ্ছে 30 বছর। সমস্যা নাই, বয়স একটু বাড়াই দিলেও একটু পরে ভ্রমণ করার তো কমে যাবে, ইকুয়াল হয়ে যাবে, সমস্যা নেই, ধরে নিলাম আর কি। ওকে, বলা হলো তোমরা আমাকে বলবা ফর্মুলা এটা, টি ইকুয়ালস টু টি নট ডিভাইড বাই √1 - b²/c²। কোনটা কার মান এটা না পারলে একটা ধরে মারবো। বলো 30 বছর বয়সে এত ব্যাগে গতিশীল মহাশূন্যযানে চড়ে, মানে যে মহাশূন্যযানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেছে সেটা কত ব্যাগে গতিশীল, এত ব্যাগে। কার মান খালি ওয়ার্ডটা লিখবা। এটা কি টি এর মান নাকি টি নট নাকি ভি নাকি সি? তাহলে বলো 2.4 × 10⁸ মিটার/সেকেন্ড কার মান? তাড়াতাড়ি আমি দেখবো কে কমেন্ট করতেছে। হ্যাঁ, ভি, এক্স্যাক্টলি ভি। তাহলে তোমরা যেহেতু বলছো, আমিও বলতেছি ভি। তাহলে ভি ইকুয়ালস টু 2.4 × 10⁸ মিটার/সেকেন্ড। এই প্রশ্নের আনসার আসলে সবাই পারে। অনুসন্ধানে গেলেন, এবার বললো এবং 50 বছর পর ফিরে এলেন। তাহলে 50 বছর ভ্রমণ করছে। দেখো এই 50 বছর ভ্রমণ কিন্তু দুই ধরনের হইতে পারে। এক ধরনের হচ্ছে সে 50 বছর যে গেছে সেটা আমরা পৃথিবী থেকে কাউন্ট করতেছি, সে 50 বছর পর আসছে। আর আরেকটা হচ্ছে তার কাছে মনে হয়েছে 50 বছর সে ভ্রমণ করছে, ওই জন্য পাশে রেখে দিছে পৃথিবীর পঞ্জিকা হিসাবে, মানে পৃথিবীর যে ক্যালেন্ডার, পঞ্জিকা মানে তো বুঝো ক্যালেন্ডার, পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী সে 50 বছর পরে আসছে। সে যদি 30 বছর বয়সে চলে যায়, 50 বছর বয়সে আসে, তার বয়স বর্তমানে 80 বয়সের বুড়ো হওয়ার কথা। এখন আমার কথা হচ্ছে এই 50 বছর ভ্রমণ করছে, এর মানে এই 50 বছরের মধ্যে আপেক্ষিক থিওরি খাটবে। বয়সের যে থিওরিটা খাটবে হচ্ছে যতক্ষণ ভ্রমণ করছে। কত বছর ভ্রমণ করছে? 50 বছর। এখন আমার প্রশ্ন হলো এই 50 বছরটা টি এর মান নাকি টি নটের মান? এই 50 বছর কি টি এর মান নাকি টি নটের মান? তোমরা বলো দেখি। 50 বছর পর পৃথিবীর পঞ্জিকা হিসেবে 50 বছর পর সে রিটার্ন করলো, এর মানে পৃথিবীর পঞ্জিকা হিসেবে সে এত বছর ভ্রমণ করছে। এটা টি নাকি টি নটের মান? দেখি কমেন্টে বলো, টি নাকি টি নটের মান? এটা টি নাকি টি নটের মান বলো? এটা টি এর মান নাকি টি নটের মান? না পারলে পুরুস্তুল ফিরাফিরি চলবে। খালি কেউ ভুল করুক তার খবর আছে আজকে। এরকম তো যা বুঝেছি এই সময় নিয়ে যে দেখবে ম্যাক্সিমাম তোমাদের বন্ধু বান্ধব উল্টা, একজন বলে এটা টি, আরেকজন বলে টি নট, একজন বলে টি, আরেকজন বলে টি নট, কেউ প্রপারলি ব্যাখ্যা করতে পারে না। ইনশাল্লাহ আমার স্টুডেন্টদের এই সমস্যা হবে না। তোমাদের কাছে কি ভিডিও একটু আনক্লিয়ার? আমার কাছে আনক্লিয়ার মনে হচ্ছে, মানে যেরকম ক্লিয়ার থাকার কথা ওরকম ক্লিয়ার না। আমি একটু কাজ করিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের সবাই আনসার দিতে পারছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কার মান? এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার টি এর মান, 50 বছর, 50 ইয়ার। এখন তোমাকে বলা হলো, দেখো প্রশ্নটা দেখো, মহাশূন্যচারীর কাছে তার বয়স কত হবে? মানে সে ভ্রমণ করে ফেলছে, সে ভ্রমণ করছে মানে কি, যে 50 বছর মানুষকে জিজ্ঞেস করলো আমি কত বছর ভ্রমণ করছি, মানুষ বলে যে 50 বছর ভ্রমণ করছো, তার কাছে কি এটা 50 বছর মনে হবে? না।
তার কাছে এটা যত মনে হবে তার বয়স তত বাড়বে। এর মানে সিম্পল হিসাব হচ্ছে সে 30 বছর বয়সে গেছে, তার বয়স বাড়ছে 50 বছর। এর মানে তাকে বর্তমানে তার বয়স হওয়ার কথা ছিল 80 বছর হওয়ার কথা ছিল, কিন্তু হবে না। তাহলে আমি দেখব এই 50 বছরটা আসলে তার কাছে কত মনে হয়। আমি কার মান বের করব? টি নটের মান। তাহলে আমরা জানি ফর্মুলা টি ইকুয়ালস টু টি নট ডিভাইড বাই √1 মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি টি নট ইকুয়ালস টু হচ্ছে টি ইন্টু √1 মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। তাহলে একটু খেয়াল করো এই টি এর মান কত? টি এর মান হচ্ছে 50। তুমি যদি এখানে ইয়ারে দিছো এই টি নটের আনসারটা ইয়ারে বের হবে। √1 মাইনাস বি এর একক সি এর একক তো সেম, এখানে কোনো এককই নেই। তাহলে বি এর মান কত? 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার 8। আর সি এর মান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 আমরা মুখস্থ জানি, হোল স্কোয়ার। ক্যালকুলেশন করো, আনসার বের হবে 30 ইয়ার্স। এর মানে হচ্ছে তোমরা যে বলতেছো সে 50 বছর ভ্রমণ করছে, তার কাছে মনে হবে সে আসলে ভ্রমণ করছে 30 বছর। তাহলে তার বর্তমান বয়স কত? বর্তমান বয়স সমান আগে ছিল 30 বছর আর নতুন করে তার কাছে তার বয়স বাড়ছে 30 বছর, এর মানে 60 ইয়ার্স। কিন্তু সে যদি মহাশূন্যযানে না সরে পৃথিবীতে থাকতো তাহলে তার বয়স কত বাড়তো? তার বয়স বাড়তো হচ্ছে 80 বছর। তার বয়স বাড়তো 50 বছর। এখন সে 80 বছরের আমাদের বৃদ্ধ থেকে সে 80 বছরের বৃদ্ধ না হইয়া 60 বছরের যুবক হয়ে গেল। তাহলে বুঝতেই পারতেছ সে নিজেকে কি মনে করবে? সে মনে করবে দেখছো পৃথিবী আমার সাথে প্রতারণা করে ফেলছে। ওই কারণে সে পৃথিবী ছেড়ে ওইখান থেকে আসলো, তখন দেখলো একটু সানগ্লাস পরে আইসা ইয়াং ভাব দেখাবে, ইয়াং ভাব দেখাবে বলে আই এম নট 80, আই এম অনলি 60, আই এম ইয়াঙ্গার দেন ইউ। তাহলে এটা হচ্ছে সেই ম্যাথ। এটা আমাদের দুইটা কুয়েট আর রুয়েটে আসছিল এই ম্যাথটা, কুয়েট আর রুয়েট হুবহু। আমাদের পরীক্ষায় এই ধরনের ম্যাথগুলো আসে, এই ধরনের ম্যাথগুলো আমাদের পরীক্ষায় আসে। আশা করি তোমাদের সময়ের সেন্সটা খুব বেশি আশা করি সম্পূর্ণটা ক্লিয়ার। সবার ঝামেলা এটা হয় হোয়াট ইজ টি নট, টি নট ধরতে যায় সবাই মারামারি করা শুরু করে। সো আশা করি এবার তোমাদের সেই ঝামেলাটা হবে না, এটুকু সবার ক্লিয়ার। ওকে, এবার আমরা একটু সামনের দিকে আগাই। এবার হচ্ছে কোন একটা বস্তু যখন আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল তখন তার দৈর্ঘ্যটা আসলে সংকুচিত হয়ে যায়। মনে করে এই কলমটা যখন আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল তখন এই কলমটার দৈর্ঘ্য কি হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে। এটাকে আমরা বলি দৈর্ঘ্য সংকোচন। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলতেছি দৈর্ঘ্য সংকোচন। সেই দৈর্ঘ্য সংকোচন নিয়ে আমরা আজকে এখন আলোচনা করব। আমরা এখন আলোচনা করব হচ্ছে কি নিয়ে? দৈর্ঘ্য সংকোচন নিয়ে। তো সেটার আমরা ডিরেক্টলি প্রমাণ দিব। আমাদের যেহেতু অলরেডি আমরা সময়টা জেনে গেছি, এবার এটা আমাদের জন্য আরো সোজা। এটা প্রমাণ করতে বেশিক্ষণ লাগবে না, কয়েক মিনিট লাগবে। তাহলে আমরা দৈর্ঘ্য সংকোচনের প্রমাণটা দেখি। তার আগে আমরা লরেঞ্জের তত্ত্বটা দেখি। লরেঞ্জের তত্ত্বটা কি ছিল একটু খেয়াল করে দেখো তো। আমার স্থির কাঠামোতে যদি সে যদি এক্স অক্ষ বরাবর গতিশীল হয়, স্থির কাঠামোতে যদি এক্স হয়, গতিশীল কাঠামোতে যদি এক্স প্রাইম হয়, তাহলে বিপরীত লরেন্স আমাকে এটা বলে এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স প্রাইম প্লাস ভিটি প্রাইম ডিভাইড বাই √1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। এটা ছিল আমাদের কি? এটা ছিল আমাদের বিপরীত লরেন্স। এটা ছিল আমাদের বিপরীত লরেন্স, যে আমরা এক্স প্রাইম জানি সেখান থেকে আমরা এক্সটা বের করব। তাহলে এক্স ইকুয়ালস টু এক্স প্রাইম প্লাস বিটি প্রাইম ডিভাইড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচনের থিওরিটা একটু দেখো। দৈর্ঘ্য সংকোচনের থিওরিটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত স্থির কাঠামো। এটা হচ্ছে আমাদের কি? কাঙ্ক্ষিত স্থির কাঠামো। এটা হচ্ছে স্থির কাঠামো এস। আর এটা হচ্ছে আমার কোনো একটা কাঙ্ক্ষিত গতিশীল কাঠামো। এটা হচ্ছে কি? এস প্রাইম। এখন মনে করো এটা আমার এক্স অক্ষ বরাবর বি বেগে গতিশীল। ধরে নিলাম একটা লাঠি, মনে করো একটা লাঠি, এটা হচ্ছে আমার সেই একটা লাঠি। এখন এই কাঠামোটা কিন্তু আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল। এখন আমি
একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে একটু খেয়াল করো, তাহলে সিম্পল হিসাব নিকাশ কি? সিম্পল হিসাব নিকাশ হচ্ছে, যেহেতু এই যে এটা ও হচ্ছে স্থির, আর এই কাঠামোটা এটা হচ্ছে কি গতিশীল, বিবেগ এটার সাথে সাথে গতিশীল, তাহলে আমরা বলতে পারি ওর যদি আমি জিজ্ঞেস করি এই বস্তুটার এই দিকের স্থানাঙ্ক কত, সে আমাকে বলবে x1, আর এই দিকের স্থানাঙ্ক কত x2। যদি আমি কারে জিজ্ঞেস করি, এসকে জিজ্ঞেস করি, সে বলবে আমার এক্স অক্ষ থেকে সে ওয়াই অক্ষ থেকে x1 দূরে, আর এটা হচ্ছে x2 দূরে। তাহলে আমরা সিম্পল বলতে পারি, তাহলে এটার দৈর্ঘ্য কতটুকু, এটার যে দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্যটা হবে আমার কত, ওকে যদি জিজ্ঞেস করি সে আমাকে বললো এটার দৈর্ঘ্যটা হচ্ছে x2 মাইনাস x1। সিম্পল হিসাব। এবার যদি আমি ওরে জিজ্ঞেস করি, এস প্রাইমকে জিজ্ঞেস করি, সে আমাকে বলবে এটা হচ্ছে x1 প্রাইম, কারণ তার কাছে মনে হচ্ছে এটা x1 প্রাইম। আর এটা যদি জিজ্ঞেস করি সে আমাকে বলবে x2 প্রাইম, তাহলে তার কাছে মনে হবে তার দৈর্ঘ্যটা হচ্ছে x2 প্রাইম মাইনাস x1 প্রাইম। এতটুকু আমরা বুঝছি কিনা? এতটুকু আমরা বুঝছি কিনা? যদি এতটুকু আমরা বুঝে থাকি, এবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে স্থির কাঠামোর যে লোক, সেই লোকটা যেটা দেখতে পেল সেটা হচ্ছে আমরা প্রকাশ করি L0, এটাকে আমরা বলি প্রকৃত দৈর্ঘ্য। এটাকে আমরা বলি কি প্রকৃত দৈর্ঘ্য। L0 সমান x2 মাইনাস x1। আর গতিশীল কাঠামোর লোকটা যা দেখছে সেটাকে আমরা বলি L, সেটাকে আমরা বলি আমাদের গতিশীল দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে স্থির অবস্থায় দৈর্ঘ্য, এটা হচ্ছে গতিশীল দৈর্ঘ্য। জিনিসটা কেমন? জিনিসটা হচ্ছে এরকম, পৃথিবী, এই পৃথিবীতে মনে করো একটা স্পেসিফিক এখানে স্থির আছে, একটা স্পেসিফিক কি আছে, স্থির অবস্থায় আছে। এই যে স্থির অবস্থায় থাকাকালে তার যে দৈর্ঘ্যটা আমরা মেজারমেন্ট করলাম, বললাম এই স্পেসশিপটার দৈর্ঘ্য কত, এই স্পেসশিপটার যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে আমরা বলি L0। এবং আমরা জানি আমি তাকেই প্রকৃত বলি যেটা আমি পৃথিবীতে বসে চোখে চোখে দেখতেছি। তাহলে পৃথিবীতে আমি আমার মাঠের মধ্যে একটা প্লেন সাইডে দিলাম, বললাম ভাই প্লেনের দৈর্ঘ্য কত, সে আমাকে আনসার দিবে প্লেনের দৈর্ঘ্য হচ্ছে L0। তাহলে আমরা জিনিসটা বুঝো, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ L0? L0 ইজ দ্য লেন্থ ইন ল্যান্ড, মানে ভূপৃষ্ঠে থাকা অবস্থায় সে যখন স্থির আছে ওই মুহূর্তে তার দৈর্ঘ্যটা এত। এবার সে যখন গতিশীল তখন এরকম হয়ে গেল। এবার কিন্তু সে স্থির না, সে গতিশীল। এখান থেকে সে দেখতেছে ওই যে গতিশীল, এই যে গতিশীল অবস্থায় তার দৈর্ঘ্যটা কি হয়ে গেল, কমে গেল। এই গতিশীল অবস্থায় তার দৈর্ঘ্যটা কমে গেল, এই দৈর্ঘ্যটা হচ্ছে L। তাহলে আমি আশা করি বুঝাইতে পারছি, কোন একটা বস্তু যদি স্থির থাকে ওই মুহূর্তে তার দৈর্ঘ্যটা হচ্ছে L0, সে যদি গতিশীল থাকে ওই মুহূর্তে তার দৈর্ঘ্যটা হচ্ছে L। জিনিসটা বুঝাইতে পারছি আশা করি। কোন একটা বস্তু গতিশীল, দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের স্থির আছে, দৈর্ঘ্যটা L0, এটাকে আমরা বলি আসলে তার পারফেক্ট দৈর্ঘ্য বা প্রকৃত দৈর্ঘ্য। কিন্তু সে যখন দ্রুত যায় তখন তার দৈর্ঘ্যটা কম মনে হয়। আমরা একটু পরে প্রমাণ করবো আসলে দৈর্ঘ্য কম মনে হয়, সেটা হচ্ছে L। কখন? যদি সে আমার এদিকে বি বেগে গমন করে, ওই বেগটা আলোর বেগের কাছাকাছি হইতে হবে। তখন আমরা বলতে পারবো এটাকে আমরা একটা কাঠামো ধরলাম, গতিশীল কাঠামো, এটা হচ্ছে আমার স্থির কাঠামো। তখন আমি বলতে পারতেছি কি এটা। এবার লরেন্স রূপান্তর দেখো, লরেন্স রূপান্তর বলে আমার এটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি L0 ইকুয়ালস টু x2 প্রাইমের জায়গায় x2 প্রাইমের মান বসাই দাও, সেটা হবে কি আমাদের এই যে আমাদের x2 প্রাইম প্লাস x2 এর জায়গায় বসাচ্ছি প্লাস bt প্রাইম ডিভাইড বাই √1 মাইনাস b স্কোয়ার বাই c স্কোয়ার মাইনাস x1 এর জায়গায় বসাই দিলে x1 প্রাইম প্লাস bt প্রাইম
ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখান থেকে আমরা বলতে পারবো এল নট ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার, যদি বি স্কোয়ার বাই সি স্কোয়ার যদি কমন নিই, বিটি প্রাইম কাটাকাটি যাবে, আমরা পাবো x2 প্রাইম মাইনাস x1 প্রাইম। এখান থেকে x2 প্রাইম মাইনাস x1 প্রাইম মানে হচ্ছে এল, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এল নট ইকুয়ালস টু হচ্ছে এল ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখান থেকে বজ্রগুণন করে বলা যায় এল ইকুয়ালস টু এল নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। তাহলে এই যে এটা হচ্ছে আমার সূত্র, এই সূত্রটা আমাকে মুখস্থ রাখতে হবে। এবং তুমি যদি সিম্পল চিন্তা করে দেখো ভাইয়া, এই এলটাকে আমরা বলি কি, এই এলটাকে আমরা বলি গতিশীল দৈর্ঘ্য, এটাকে আমরা বলি কি গতিশীল দৈর্ঘ্য, আর এটাকে আমরা বলি নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য। নিশ্চল মানে কি স্থির, নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য, এটা আমরা এটা বলি। আর বিটা হচ্ছে তার ভেগ। এবার সিম্পল আমরা আগে থেকেই জানি এই যে রাশিটা, এই পুরো রাশিটা হচ্ছে লেস দেন 1। যদি এটা 1 হয়, লেস দেন 1 হয়, 1 থেকে ছোট, যেমন 0.4 দ্বারা যদি এল নটকে গুণ দাও সেটা আরও ছোট হয়ে যাবে। এর মানে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে কি ভাইয়া, এল ইজ লেস দেন এল নট। এর মানে আমার বস্তুর বেগ যত বাড়ে এল এর মান তত কমতে থাকে। এর মানে হচ্ছে গতিশীল অবস্থায় দৈর্ঘ্যটা কি হয়, কমে যায়। এটাকে আমরা বলি দৈর্ঘ্য সংকোচন। এটা আমাকে মুখস্থ রাখতে হবে। আশা করি একটু সবাই বুঝতে পারছি। এটাকে আমরা বলতেছি দৈর্ঘ্য সংকোচন। কোনো জায়গায় কারো কনফিউশন থাকলে আমাকে বলো, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। কোনো জায়গায় কারো কনফিউশন থাকলে বলো। তাহলে ওভারঅল তোমাকে মাথায় রাখতে হবে জাস্ট এই সূত্রটাই মাথায় রাখতে হবে। এই সূত্রটা মাথায় রাখলে কি হবে, এই সূত্রটা মাথায় রাখলে আমরা বলতে পারবো এই এল মান হচ্ছে গতিশীল দৈর্ঘ্য, এল নট মানে হচ্ছে নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য, স্থির অবস্থায় দৈর্ঘ্য, বি মানে হচ্ছে সে কত বেগে গতিশীল। আর আমরা দেখতেছি গতিশীল অবস্থায় দৈর্ঘ্যটা নিশ্চল অবস্থায় দৈর্ঘ্যের তুলনায় কম। তাহলে দেখো আগের আর এটার সাথে পার্থক্য দেখো, সবগুলো আলাদা আলাদা। সময়ের ক্ষেত্রে টি নটটা ছিল ওই গতিশীল কাঠামো থেকে সে যেটা পর্যবেক্ষণ করছে, আর টিটা হচ্ছে পৃথিবী থেকে। আর এখানে এল আর এল নট হচ্ছে যখন গতিশীল ওই মুহূর্তে হচ্ছে এল, আর যখন গতিশীল নয় স্থির মানে প্রকৃত পারফেক্ট তখন হচ্ছে এল নট। আশা করি বুঝতে পারছি। এবার আমি পুরোটা মুছে দিই। এবার তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস শিখাই। তাহলে দৈর্ঘ্য সংকোচনের ক্ষেত্রে আমরা ফর্মুলা পেলাম এল ইকুয়ালস টু এল নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেখো প্রমাণগুলো শুধুমাত্র আমি তোমার যে কি বলে প্রমাণগুলো তোমাদেরকে পড়াচ্ছি একটাই কারণে, সেটা হচ্ছে তোমার ফর্মালিটিস মেনটেন করার জন্য। সত্যি কথা, আসলে এখানে প্রমাণগুলো লাগবে না কোনো কাজে, আমার শুধু এই সূত্রটা কাজে লাগবে। তাহলে এল মানে কি গতিশীল অবস্থায় দৈর্ঘ্য, এল নট মানে হচ্ছে স্থির অবস্থায় দৈর্ঘ্য, বি মানে হচ্ছে ব্যাগ। এটা জানলে হবে, ম্যাথ করতে পারলে হবে। ম্যাথে প্রমাণ টমান কিচ্ছু লাগে না, ডাইরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করে বসাই দিতে পারবা। এখন আমি একটা কথা বলি, গতিশীল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য সংকুচিত হয়, কিন্তু কাহিনী আছে। কাহিনী হচ্ছে এই জিনিসটা আমরা অনেকেই জানি না। সেটা হচ্ছে বস্তু যে বরাবর গতিশীল সে বরাবর সংকুচিত হয়। এর মানে সংকুচিত হয় কথাটা সত্য কথা, বেশ সংকুচিত হয়। কিন্তু কিভাবে সংকুচিত হয়, বস্তু যে বরাবর গতিশীল ওই বরাবর সংকুচিত হয়, এর মানে আমরা একটা বস্তু দেখাই, এটা হচ্ছে আমার বস্তু। এই বস্তু যখন এই বরাবর গতিশীল, কোন বরাবর, এই বরাবর, এটা মনে কর তার দৈর্ঘ্য বরাবর গতিশীল, তখন তার কিন্তু প্রস্থ বরাবর কোনো চেঞ্জ হবে না, যেই বরাবর গতিশীল ওই বরাবর। এর মানে এই ওরিয়েন্টেশনটা সেম থাকবে। আমি এই বস্তুটাকে আবার আঁকতে চাই, যখন সে ভাইয়া
এই বরাবর গতিশীল, এই বরাবর তার কোনো পরিবর্তন নাই, এই বরাবর সে ছিল এতটুকু, হয়ে গেছে এতটুকু। এর মানে আমরা একটা জিনিস শিখলাম, বস্তু যে বরাবর গতিশীল শুধু ওই বরাবর পরিবর্তন হয়, সংকোচন হয় ভালো কথা, বাট কোন বরাবর? যে বরাবর গতিশীল ওই বরাবর। সো তুমি মহাশূন্য স্থানে ভ্রমণ করার সময় কোন দিকে ফিরে তাকাবা তুমি বুঝতেই পারতেছো, যাতে করে আমাদের এই যে বুঝতে পারতেছো কোন বরাবর সংকুচিত হয়। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। এখন আসো এখানে, এটাকে আবার আঁকি। ধরে নিলাম ভাইয়া এটা সেই জিনিসটা, আবার আঁকলাম। এদিকে গতিশীল, যখন যে প্রস্থ বরাবর গতিশীল দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এটা যখন করব তখন এটা হচ্ছে স্থির অবস্থায় এল নট, আর এটা হচ্ছে এল। আর এটা যখন করব তখন এটা হচ্ছে স্থির অবস্থায় এল নট, এটা হচ্ছে এল। সো আমরা এইসব জায়গায় ভুল করি যে কোন জায়গায় আমাদের কী করতে হবে সেটা আমরা বুঝি না, কোন জায়গায় কী করতে হবে আমরা সেটা বুঝি না। তাহলে আমরা জিনিসটা আশা করি বুঝতে পারছি। এখন আসো এখানে আবার কাহিনী আছে। কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে ভাইয়া, তুমি যদি দুইটা কাঠামো নাও, ভালো করে খেয়াল করো। এটা একটা কাঠামো, এটা একটা কাঠামো, এটা একটা কাঠামো, এটা একটা কাঠামো। ঠিক সেম কাঠামো আবার আঁকলাম। এই জায়গায় যে অনেকের মাথা ঘুরে যেতে পারে, সো খুব ভালো করে মাথায় রাখো, খুব ভালো করে চিন্তা করো। এই কাঠামোটা এদিকে বিবেগে গতিশীল, এই কাঠামোটা এদিকে বিবেগে গতিশীল। পর্যবেক্ষক মানে যে পর্যবেক্ষণ করতেছে সে এখানে আছে, আর এখানে যে পর্যবেক্ষণ করতেছে সে এখানে আছে। এবার আসো, পর্যবেক্ষক এখানে আছে, পর্যবেক্ষক এখানে আছে। এর মানে যদি আমি এটাকে স্থির ধরি, এটাকে গতিশীল ধরি, পর্যবেক্ষক পৃথিবীতে আছে, পর্যবেক্ষক মহাশূন্য জানে আছে, মানে যে জিনিসটা পর্যবেক্ষণ করতেছে। দেখো ও যখন ঘটনা পর্যবেক্ষণ করতেছে, ও দেখলো কি? সিম্পল খেয়াল করো, এখান থেকে একটা জিনিস উড়ে এদিকে চলে যাচ্ছে। সে যখন স্থির, তার কাছে মনে হয়েছিল ওই জিনিসটা যদি দাঁড়ায় থাকতো যা হইতো, এখন এটা আরো সংকুচিত হয়ে গেল। তার কাছে এটা হচ্ছে স্থির কাঠামো, এটা হচ্ছে গতিশীল কাঠামো। সে যখন এখানে, এই কাঠামোটা গতিশীল, কিন্তু তার কাছে এই কাঠামোটাকে গতিশীল মনে হয় না। এবার কাঠামোটা যেহেতু গতিশীল, এখানে যদি কোনো একটা বস্তু স্থির থাকে তার কাছে মনে হবে এটা গতিশীল। ফর এক্সাম্পল, তুমি যখন রাস্তায় দাঁড়ায় আসো, জিনিসটা বুঝো, এটা অনেকে বুঝে না। আমি রাস্তায় দাঁড়ায় আছি, একটা বাস আমার সামনে দিয়ে চলে যাচ্ছে। দেখো, বুঝো জিনিসটা, ভালোভাবে বুঝো। আমি রাস্তায় দাঁড়ায় আছি, আমি স্থির, আই এম এ পর্যবেক্ষক। একটা বাস আছে, বাস দাঁড়ায় আছে, বাসের নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য। অথবা আমি একটা ল্যাপটপ নিয়ে দাঁড়ায় আছি, এখানে তুমি একটা বাসের ভিতর দাঁড়ায় আছো, বাসটা স্থির, তুমি আমাকে যেমন দেখার তেমন দেখতেছো, আমি তোমাকে যেমন দেখার তেমন দেখতেছি। আমি যখন পর্যবেক্ষণ করতেছি, আই এম পর্যবেক্ষক। তুমি যখন পর্যবেক্ষণ করতেছো, ইউ আর পর্যবেক্ষক। ভালোভাবে জিনিসটা মাথায় ঢুকাও। এখন তুমি আছো কোথায়? গাড়িতে, গাড়ি স্থির, কোনো সমস্যা নাই। আমি যদি জিজ্ঞেস করি, আমাকে যদি জিজ্ঞেস করো গাড়িটা কেমন, আমি বলবো স্থির। তাহলে আমি বলবো গাড়ির বর্তমান যে দৈর্ঘ্য সেটা হচ্ছে স্থির অবস্থায় দৈর্ঘ্য, এল নট। তোমার যদি জিজ্ঞেস করি, তুমি হচ্ছে পর্যবেক্ষক, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় আমার ল্যাপটপটা কি, তুমি বলবে স্থির। এটাই হচ্ছে ল্যাপটপটার প্রকৃত দৈর্ঘ্য। ওকে, এবার আসো, তোমার গাড়িটা হুট করে আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল,
মানে অনেক দ্রুত যাচ্ছে। এই খেয়াল করো কোন দিকে যাচ্ছে, এই দিকে। আমি দেখতেছি তোমার গাড়িটা এই দিকে চলে যাচ্ছে। এই তোমার গাড়িটার দৈর্ঘ্য আগে যত ছিল, যখন সে এদিকে চলে যাচ্ছে খুব দ্রুত, নর্মালি আমার কাছে কিন্তু ছোট মনে হয় না, কারণ এগুলো হচ্ছে সিম্পল ছোটোখাটো ব্যাগ। আলোর ব্যাগের কাছাকাছি হইতে হবে। আমি দেখতেছি আলোর ব্যাগের কাছাকাছি ব্যাগে তোমার গাড়িটা চলে যাচ্ছে, আমার কাছে মনে হবে তোমার গাড়ির দৈর্ঘ্য আগে যতটুকু ছিল এখন কমে গেছে। ওকে, এটা দেখছে কে? আমি। সো আমার সাপেক্ষে তোমার গাড়িটা যখন স্থির ছিল সেটা হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য বা স্থির অবস্থায় দৈর্ঘ্য, তোমার গাড়িটা যখন চলে গেল সেটা হচ্ছে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য বা চলমান দৈর্ঘ্য। এবার তুমি পর্যবেক্ষক সেই গাড়িতে, গাড়ি যখন স্থির ছিল তুমি আমার ল্যাপটপটা দেখছো না? দেখছো, এটা হচ্ছে কি তার প্রকৃত দৈর্ঘ্য। এবার পর্যবেক্ষণ করতেছো তুমি গাড়ি থেকে। এখন তোমার গাড়িটা যখন এদিকে আলোর ব্যাগের কাছাকাছি ব্যাগে চলে যাচ্ছে, তোমার কাছে মনে হবে তুমি গাড়ির ভিতর বসে আছো, তুমি স্থির। বাট তোমার কাছে মনে হবে আমি শুদ্ধ আমার ল্যাপটপটা এদিকে চলে যাচ্ছে। জিনিসটা এমন না। রাস্তার পাশে গাছ দাঁড়ায় আছে, আমার গাড়ি যখন এদিকে যাচ্ছে আমি মনে হচ্ছে গাড়িটা এদিকে চলে যাচ্ছে। তাহলে জিনিসটা খেয়াল করো, পর্যবেক্ষক যখন গাড়ির ভিতরে তুমি, তখন তোমার কাছে তুমি কিন্তু স্থির। ওই মুহূর্তে তোমার কাছে গতিশীল হচ্ছে আমার এই বস্তুটা। তুমি যদি এইদিকে আলোর ব্যাগের কাছাকাছি ব্যাগে গমন করো, তোমার কাছে মনে হবে এটা উল্টা দিকে ওই ব্যাগে গমন করতেছে। দ্যাট মিনস তুমি স্থির, এটা গতিশীল। তখন তোমার কাছে মনে হবে এই ল্যাপটপটার দৈর্ঘ্য কমে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে আপেক্ষিকতার বিষয় আছে যে কার কাছে কি মনে হচ্ছে। মানে এখানে পর্যবেক্ষক ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কে দেখতেছে? যখন আমি দেখতেছি তোমার গাড়ির প্রক্রিয়া দৈর্ঘ্য L0 আর তোমার গাড়িটা চলে যাচ্ছে ওই দৈর্ঘ্যটা হচ্ছে L। যখন তুমি দেখতেছ তখন আমার ল্যাপটপের দৈর্ঘ্য L0, তোমার জন্য এটা L0। আর তুমি যখন গতিশীল ওই মুহূর্তে তোমার কাছে তো তোমাকে গতিশীল মনে হবে না, তোমার কাছে মনে হবে আমার ল্যাপটপটা গতিশীল, আর তখন তোমার কাছে ল্যাপটপটাকে সংকুচিত মনে হবে। ওইটাই হচ্ছে তোমার জন্য পরিবর্তিত দৈর্ঘ্য। আশা করি বুঝতে পারছো। এখানে আমার কাঠামো কোনটা গতিশীল সেটা কোনো ফ্যাক্ট না, পর্যবেক্ষকের কাছে কোনটা গতিশীল মনে হয় সেটা হচ্ছে ফ্যাক্ট। এই জায়গাটা অনেকে বুঝে না। বলো তোমাদের কনসেপ্টে ক্লিয়ার হয়েছে কিনা এই জায়গায়? আমি যখন পর্যবেক্ষণ করতেছি তুমি হচ্ছে কি গতিশীল, তুমি যখন পর্যবেক্ষণ করতেছো আমি হচ্ছে গতিশীল। কিন্তু কাউকে যদি জিজ্ঞেস করি আসলে তুমি গতিশীল না, এটা কোনো ফ্যাক্ট না। তুমি গাড়ির ভিতরে আসো, তুমি স্থির, তুমি পর্যবেক্ষক। পর্যবেক্ষক হচ্ছে যে পর্যবেক্ষণ করতেছে, সে তার সাপেক্ষে সবসময় স্থির। সে সবসময় গাড়ির ভিতরে আছে, তার কাছে মনে হবে সে স্থির। বাইরের জিনিসগুলোকে মনে হবে মুভমেন্ট করতেছে। সো মাথায় রাখতে হবে বিষয়টা। এই ব্যাপারটা অনেকের কাছে ঝামেলা, এই ব্যাপারটা অনেকে বুঝে না। আয়েশা খানম নেহা প্রশ্ন করলো, বস্তুর এই সংকুচিত হওয়ার কি কোনো নির্দিষ্ট মান আছে কি না? অবশ্যই আছে। এই যে আমরা ফর্মুলা লিখছি না, এটা হচ্ছে তার প্রকৃত দৈর্ঘ্য। এই তার ব্যাগের মানটা তুমি যত দিবা, সে যে ব্যাগে গতিশীল ওই ব্যাগ দিয়ে তুমি ক্যালকুলেশন করলে পেয়ে যাবে তার বর্তমান দৈর্ঘ্য কত। সিম্পল হিসাব। জিনিসটা হচ্ছে এটা সে কতটুকু সংকুচিত হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে কার উপর? তার ব্যাগের মানের উপর। সে কত বেগে গতিশীল, সে যত বেশি বেগে গতিশীল সে তত বেশি সংকুচিত হবে। এটা হচ্ছে নিয়ম। তাহলে আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারছো। এখানে কে গতিশীল কাঠামো, কে স্থির কাঠামো, কে গতিশীল কাঠামো, কে স্থির কাঠামো মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের সময় ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন আসছে 2015 সালে, যদি আমি ভুল করি না, এটা অনেকেই ভুল করছে, এটা আমার বন্ধুবান্ধব, কারণ আমি কাহিনীটা জানতাম। তোমার বইতে তুমি কখনো এটা লেখা পাবা না, তোমার এই জ্ঞানস্তারের বইতে লেখা আছে যে যেদিকে গতিশীল সেদিকে সংকুচিত হয়। ঢাকা ভার্সিটির প্রশ্ন আসছিল একটা মিটার স্কেল কাকে বলি? যার দৈর্ঘ্য 1 মিটার, যার মানে কি স্কেল, যে স্কেলের দৈর্ঘ্য 1 মিটার। এবার বলি যে স্কেলের দৈর্ঘ্য 1 মিটার। বললো এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল আমাদের সময়, আমি জাস্ট প্রশ্নের এটা বলতেছি। বলল সে প্রস্থ বরাবর
প্রস্থ বরাবর 0.9 সি বেগে গতিশীল। এবার বলা হলো বস্তুর গতিশীল দৈর্ঘ্য কত? দেখি তোমরা আনসার বলো তো। মিটার স্কেল মানে কি? স্থির অবস্থায় এই স্কেলটা কত মিটার? 1 মিটার। তার দৈর্ঘ্য হচ্ছে কত? 1 মিটার। এবার প্রশ্ন করা হলো বস্তুর গতিশীল দৈর্ঘ্য কত? সেই প্রস্থ বরাবর 0.9 সি বেগে গতিশীল। বের করতে পারবা কিনা বলো, বের করতে পারবা কিনা? একজন বলল আমি যদি দৌড়ে পর্যবেক্ষণ করি, আরে ভাই আমি দৌড়াচ্ছি মানে কি? আমার সাপেক্ষে আমি স্থির, 16-টা হিসাব। আমি যখন এদিকে দৌড়াচ্ছি, দেখো তুমি যখন এদিকে দৌড়াবা তোমার কাছে মনে হবে বস্তু এদিকে চলে যাচ্ছে, এর মানে তুমি যাকে পর্যবেক্ষণ করতেছো সেটাকে দেখতে হবে। সো আমি অলওয়েজ স্থির, আমি পর্যবেক্ষক মানে আমি আমার সাপেক্ষে অলওয়েজ স্থির, আমি আমার সাপেক্ষে অলওয়েজ স্থির। আমি যদি গাড়িতে চলি, ট্রেনে চলি, যেখানেই চলি, প্লেনে চলি, আমি আমার সাপেক্ষে অলওয়েজ স্থির। আমি যাকে দেখতেছি সে কেমন সেটা অনুযায়ী আমার আনসার আসবে। আনসার কয়জনে পারবা? এটার উত্তর দেখে দেখে বলে দেওয়া যায়। আনসার হচ্ছে 1 মিটার। অনেকেই ভুল করে কি করে, ওই ক্যালকুলেশন করে উড়ে ফেলে। না, আরে ভাই তোমারে বলছে সে প্রস্থ বরাবর গতিশীল। সে যদি প্রস্থ বরাবর গতিশীল হয়, তার প্রস্থ বরাবর প্রস্থটা কমবে, তার দৈর্ঘ্য কমবে না, তার দৈর্ঘ্য আগের মতোই থাকবে। এটাই হচ্ছে ট্রিক্স। তাহলে যারা এটা জানে না তারা আন্দাজে ক্যালকুলেশন করে এটা পরে বলতেছে ঢাকা ভার্সিটিতে ক্যালকুলেটর নাই, তাও কি ধরনের একটা ম্যাথ দিছে ক্যালকুলেশন করতে পারতেছি না। আমাদের সময় ক্যালকুলেটর ছিল না। আসলে এই ক্যালকুলেশন করা লাগে, কিছু করা লাগে না, জাস্ট লাইনটা জানলে 1 মিটার ডাইরেক্ট আনসার দেওয়া যায়। 3 সেকেন্ড আনসার, 1 থেকে 2 সেকেন্ড লাগে সময়। এবার আসো, যেহেতু পড়াই ফেলছি, এবার লাস্ট ভরের আপেক্ষিকতা, এটা প্রমাণ করাবো না। ভরের আপেক্ষিকতা, এটার প্রমাণটা একটু অন্যভাবে করতে হয়, যেটা একটু জটিলতা আছে, করা যায়, কিন্তু করলে আসলে আমাদের কোনো লাভ নেই। আমার কথা হচ্ছে লাভ নেই, যেহেতু আমরা আগে কি করি, আগে আমরা শিখে নিই, পরে প্রয়োজন আমাদের সিলেবাসে চলে যদি কখনো মনে হয় যে আমার এটা লাগবে, করবো, সমস্যা নেই। বাট সাধারণত লাগে না, প্রমাণ লাগে না। তবে অন্যান্য প্রমাণগুলো কাজে ছিল, এই প্রমাণটা হচ্ছে আকাম্মা প্রমাণ, ওই কারণে করাচ্ছি না। সেটা হচ্ছে কি, ভরের ক্ষেত্রে হবে ফর্মুলা হচ্ছে এটা, m = m0 ডিভাইডেড বাই √1 - b²/c²। বুঝতে পারতেছো এটা 1-এর থেকে ছোট, এর মানে হচ্ছে m is greater than m0। এই m0 যেটা, m0টাকে আমরা বলি বস্তুর নিশ্চল ভর। কি বল? নিশ্চল ভর, এর মানে স্থির অবস্থায় ভর। আর এই ভরটাকে আমরা বলি কি? গতিশীল ভর। কি বলি? গতিশীল অবস্থায় ভর। সিম্পল, ভি হচ্ছে বেগ, আর কিচ্ছু না, জাস্ট ফর্মুলা জানলে হবে। তাহলে আমরা সিম্পল 3টে ফর্মুলা একসাথে জানতে হবে। আর এখানে দেখতেছি এমটা কি হচ্ছে? বাড়ে। এম এর মানটা m0 থেকে কি হয়? বড় হয়। এর মানে গতিশীল অবস্থায় বস্তুর ভর বাড়ে, গতিশীল অবস্থায় বস্তুর ভর কি হয়? বাড়ে। তাহলে আমাকে এটা জানলে হবে। আর আজকে আর আমাদের লাগবে না, মানে একটু জাস্ট 3টে ফর্মুলা এবার আমি এট এ টাইম বলি, তোমরা সবসময় ভুল করো এই জায়গায়। ফর্মুলা 3টে একসাথে লিখে দিচ্ছি। t = T0 ডিভাইডেড বাই √1 - b²/c²। ভালো করে খাতায় ক্লিন করে লিখে রাখবা। L = L0 √1 - b²/c²। আর লাস্ট হচ্ছে আমাদের m = m0 ডিভাইডেড বাই √1 - b²/c²। তাহলে আমরা এখন বলতে পারি আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী সময় কোনো ধ্রুব রাশি না, সময় পরিবর্তনযোগ্য। দৈর্ঘ্য পরিবর্তন হতে পারে, ভরও পরিবর্তন হতে পারে। এবং বলবো এখানে আমরা বলতে পারি ভাই, আমাদের এখানে বলতে পারি t is greater than T0, L is less than L0, এবং এখানে বলতে পারি m is greater than m0। এবার আমরা আসি এখানে কোনটা দ্বারা কি মিন করো। তোমরা সবাই এই ভুল করো, ওই কারণে তোমরা খাতায় এভাবে নোট করে ফেলবা আমার মতো করে ম্যাথ করার জন্য। টি মানে হচ্ছে স্থির কাঠামোর পর্যবেক্ষকের জন্য সময়। স্থির কাঠামো ব্র্যাকেটে লিখবা পৃথিবী, কারণ সাধারণত আমরা পৃথিবীর সাপেক্ষে করি। স্থির কাঠামোর পর্যবেক্ষকের জন্য সময়। আর T0 মানে হচ্ছে কি? ওই গতিশীল কাঠামোতে যে আছে তার কাছে ব্যয়িত সময়। তাহলে গতিশীল কাঠামোর জন্য সময়, গতিশীল কাঠামোতে
কাঠামোতে অতিবাহিত সময়, অতিবাহিত সময়, পর্যবেক্ষকের জন্য অতিবাহিত সময়, অতিবাহিত সময়। এরপর এল এবং এল নটের ক্ষেত্রে কী বলবা? এল মানে হচ্ছে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য, গতিশীল অবস্থায় দৈর্ঘ্য। আর এল নট মানে হচ্ছে স্থির বা নিশ্চল দৈর্ঘ্য, নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য। এরপর এম আর এম নট, এম ইকুয়াল টু হচ্ছে কি? গতিশীল অবস্থায় ভর, গতিশীল অবস্থায় ভর। এম নট মানে কি? স্থির বা নিশ্চল অবস্থায় ভর, নিশ্চল অবস্থায় ভর। বলো এই এগুলো সবগুলো বুঝছো কিনা তোমরা? সবগুলো বুঝছো কিনা? এগুলো হচ্ছে আপেক্ষিকতার সূত্র। আচ্ছা, লিখলাম না হেডলাইন। তাহলে আমাদের এটা তোমরা সুন্দরভাবে খাতায় নোট করে রাখবা, ভুল করলে পরীক্ষা মারুম দইরা। আমাদের এগুলা থেকে যে প্রশ্ন আসে, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে হচ্ছে সবচেয়ে সোজা, ক্যালকুলেশন কম, খালি টি আর টি নট ধরতে পারলে হয়ে গেল, এল এল নট ধরতে পারলে হয়ে গেল, এম এম নট ধরতে পারলে হয়ে গেল, এটা করলে হয়ে যাবে। এবার আসি চট্টগ্রাম বোর্ড 2015 সালের প্রশ্ন, যেটা আমি পরীক্ষা দিয়েছিলাম, সেই পরীক্ষা এখন তোমার থেকে নিব। আমি এখানে প্রশ্ন লিখবো, তুমি বলে দিবা কোনটাকে কী ধরবো, ম্যাথ করা লাগবে না, খালি টি টি নট, এল এল নট, এম এম নট বললে হবে। এবং আমি পরীক্ষার হল থেকে বের হওয়ার পর আমার একটা বন্ধুর সাথে ঝগড়া হয়েছে টি এবং টি নট নিয়ে, কারণ সময় নিয়ে অনেকের ঝামেলা হয়, সময় নিয়ে অনেকের ঝামেলা হয়, সময় নিয়ে অনেকের ঝামেলা হয়। কেমন ওরা চিন্তা করে এরকম, এল হচ্ছে গতিশীল, টি নট হচ্ছে স্থির, এম হচ্ছে গতিশীল, এম নট হচ্ছে স্থির, তাহলে টি নট নিশ্চয়ই স্থির, টি নিশ্চয় না, কনসেপ্ট সম্পূর্ণ ভিন্ন। সো এই জায়গায় অনেকে ভুল করে। আমার বন্ধুর সাথে বাকবিতণ্ডা হয়েছিল যে কারটা হয়েছে কারটা হয় নাই, শেষ পর্যন্ত আমারটাই হয়েছিল, আমারটা হয়েছিল শিওর। এবার আসো পরীক্ষা দাও, পরীক্ষা দাও, সবাই কন্ট্রিবিউট করবা। আমি প্রশ্ন লিখবো, কোনটা কি তোমাকে বলতে হবে, কোনটা কি তোমাকে বলতে হবে, তোমাকে বলতে হবে কোনটা কি জিনিস। এরপর আমার ক্লাসটা হয়ে যাবে ফিনিশ। এটা করলে আগামী ক্লাসে আমরা ই ইকুয়াল টু এমসি স্কয়ার সূত্রের প্রমাণে চলে যেতে পারবো। জোস জিনিস, এই অধ্যায়টা আমার খুবই ফেভারিট, মানে ইন্টারমিডিয়েট লেভেলে বুঝতাম না তো, ওই কারণে পরে এটার পিছনে অনেক সময় ব্যয় করছি বোঝার জন্য। এটাই চট্টগ্রাম বোর্ড 100-15 আমাদের সময় আমরা এই প্রশ্ন পরীক্ষা দিয়েছিলাম, এই প্রশ্নে আমি আনসারও করছিলাম। আচ্ছা, আমি প্রশ্নটা লিখি। আকে মলের ভর 55 কেজি এবং বয়স 40 বছর। সে 2.4 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল মহাশূন্য যানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেল। তার যমজ ভাই তাজমলের বয়স যখন 80 বছর, তোমরা এখন আনসার দিবা না, আমি প্রশ্ন করলে তারপর আনসার দিবা। 80 বছর হলো, তখন তোমরা প্রশ্নটা ভালোভাবে বোঝার ট্রাই করো, সবাই বোঝার ট্রাই করো। সে পৃথিবীতে ফিরে এলো। সৃজনশীলের 3 নাম্বার প্রশ্ন, মহাশূন্য জানে আকমলের ভর নির্ণয় করো। এটা নিয়ে কারো খুব একটা সমস্যা হয় না, সবার সমস্যা হয় লাস্ট। উদ্দীপকে দুই ভাইয়ের বর্তমান বয়স সমান থাকবে কিনা। আসো দেখি, আমাকে প্রশ্নের আনসার দিবা তোমরা।
প্রশ্নটা আমি একটু পড়ি। বলা হলো আকমলের কি মল? আকমল। তাহলে আকমলের ভর হচ্ছে 55 কেজি, যে নাম দে আকমল। তাহলে আসো, আকমলের ভর হচ্ছে 55 কেজি। আকমলের ভর 55 কেজি এবং বয়স 40 বছর। সে এত ব্যাগে গতিশীল মহাশূন্যযানে পড়ে সরে ছায়াপথ অনুসন্ধানে গেল। তার যমজ ভাই তাজমলের বয়স যখন 80 বছর, তখন সে পৃথিবীতে বের হলো। তাহলে বর্তমান যখন সে গেল তার বয়স কত? 40 বছর। এর মানে জিনিসটা বুঝো, একজন জলজ্যান্ত মানুষ হচ্ছে আকমল। কোন মল? আকমল। এটা কোনো শপিং মল না, এটা হচ্ছে আকমল। তার ভর হচ্ছে কত? 55 কেজি, 40 ইয়ার। সে কত বেগে গেল? b = 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা জিজ্ঞেস করবো না। ছায়াপথ অনুসন্ধানে গেল। কত বছর বয়সে? 40 বছর। তো বুঝতেই পারতেছো, তার বয়স যদি 40 বছর হয়, যমজ ভাইয়ের বয়স কত? 40 বছর। তবে আবার এটা বলিও না তার ভর 55 কেজি, মানে যমজ ভাইয়ের ভরও 55 কেজি। ভর কিন্তু যমজ হইলে যে ভর সেম হবে এমন কিছু না, কিন্তু যমজ হইলে বয়স সেম হয়, কারণ একই সময় পৃথিবীতে পয়দা হয়। তাহলে আমাদের যমজ হইলে আবার ভর সেম বলিও না। তাহলে আমাদের 40 বছর বয়সে গেল। তার ভাই তাজমলের বয়স যখন 80 বছর। এই তাজমল কি গেছে? যায় নাই। সে কোথায় ছিল? পৃথিবীতে। তাহলে 40 বছর বয়সে গেছে। তাহলে তাজমল যখন পৃথিবীতে আসলো, মানে আজমল যখন পৃথিবীতে আসলো, কখন আসলো? তাজমলের বয়স যখন 80 বছর। তাহলে 40 বছর বয়সে গেল, পৃথিবীতে থাকা তাজমলের বয়স যখন 80 বছর, তখন ফেরত এলো। তাহলে আমাকে বলো, পৃথিবীর হিসেবে আকমল কত বছর ভ্রমণ করছে? আনসার দাও আমার কোশ্চেনের আনসার। পৃথিবীর হিসেবে আকমল কয় বছর ভ্রমণ করছে? পৃথিবীর হিসেবে আকমল কয় বছর ভ্রমণ করছে? পৃথিবীর হিসেবে আকমল কয় বছর ভ্রমণ করছে? কার মানটা আমি জিজ্ঞেস করি না, আমি বলছি কয় বছর ভ্রমণ করছে? 40 বছর। সাবাস। এর মানে, কারণ স্বাভাবিক, তার ভাইয়ের বয়সে 40 ছিল, তার ভাইয়ের বয়স যখন 80 হয়ে গেল, তখন সে ফেরত আসলো। এর মানে পৃথিবীর হিসেবে সে 40 বছর পর আসলো। এর মানে দিলাম ভ্রমণকাল 40 ইয়ার। প্রশ্ন পড়ি, মহাশূন্যযানে আকমলের ভর নির্ণয় করো। তাহলে আমাকে বলো, আকমলের ভর 55 কেজি। এই 55 কেজি কার মান? এম নাকি এম নটের মান? 55 কেজি কার মান? এম নাকি এম নটের মান? বলো, 55 কেজি কার মান? এম নাকি এম নট? এই প্রশ্নের আনসার দাও। 55 কেজি কার মান? এম নাকি এম নট? আর মহাশূন্যযানে আকমলের ভর নির্ণয় করব, কোনটা নির্ণয় করব? তার আগে বলো যে 55 কেজি কার মান। 55 কেজি যদি এম এর মান হয়, অন্যটা এম নট। 55 কেজি এম নটের মানে অন্যটা এম, সেটা সুবিধা। তাহলে আমাকে বলো যে এই আকমলের ভর যে 55 কেজি, সেটা আসলে কার মান? এম নাকি এম নট? এম নাকি এম নট? এক্স্যাক্টলি এম নট। কেন? কারণ ভাইরে ভাই, সে তো আমার পৃথিবীতে ছিল। পৃথিবীতে থাকা অবস্থায় তার ভর হচ্ছে 55 কেজি। এর মানে ইন জেনারেল পৃথিবীর সেন্সে কি 55 কেজি হচ্ছে তার ভর। এর মানে হচ্ছে তার প্রকৃত ভরকে আমরা বলি এম নট। মহাশূন্যযানে আকমলের ভর কত? মহাশূন্যযান কি স্থির আছে? না, গতিশীল। এত বেগে গতিশীল। এর মানে সে গতিশীল কাঠামোতে যখন আসে, তখন কিন্তু তার ভর আগের মতো নাই। ভর কি হয়ে গেছে? বেড়ে গেছে। গতিশীল কাঠামোতে ভর বাড়ে। এর মানে এম এর মান হোয়াট জিজ্ঞেস করছে। আমরা জানি 3 নম্বরের আনসার, m = m নট ডিভাইডেড বাই √1 - b²/c²। m নট জানা আছে, b এর মান জানা আছে, ক্যালকুলেশন করলে m এর মান পেয়ে যাবা। শেষ সলিউশন। 3 নম্বরের আনসার শেষ। এবার আসো 4 নম্বরের আনসার। দেখছো, এটা করলে 3 মার্কস, মানে বুঝলি জিনিসগুলা। 4 নম্বর, উদ্দীপকের 2 ভাইয়ের বর্তমান বয়স সমান থাকবে কিনা? ওরে ভাই, উদ্দীপকের তাজমলের বয়স তো বর্তমানে 80 বছর আছে, সেটা আমি জানি। তাজমলের বয়স যে 80 বছর, সেটা আমি জানি। মানে যে পৃথিবীতে ছিল, তাজমলের বর্তমান বয়স 80 ইয়ার, এটা আমি জানি। তাজমহলের বর্তমান বয়স যে 80 বছর, সেটা আমি কি জানি। এখন আমাকে বলা হলো 2 ভাইয়ের বয়স সমান হবে কিনা। এখন আমার
তাজমহলের বর্তমান বয়স যেহেতু 80 বছর জানি, এটা আমার টেনশন নাই। আমার টেনশন হচ্ছে আকমলের বর্তমান বয়স কত। তাহলে আসো, আকমল ছিল 40 ইয়ার, ছিল কত 40 ইয়ার, ভ্রমণ করছে 40 বছর। এই যে 40 বছর আকমল ভ্রমণ করলো সেটা কিসের মান একটু বলো, টি নাকি টি নট? 40 বছর যে আকমল ভ্রমণ করলো সেটা কিসের মান, টি নাকি টি নট? প্রশ্ন বলো। চল্লিশ বছর যে আকমল ভ্রমণ করলো সেটা টি নাকি টি নটের মান? আকমল 40 বছর ভ্রমণ করছে, এটা কিন্তু পৃথিবীর হিসেবে, একটু আগে তোমরাই বলছো পৃথিবীর হিসেবে 40 বছর ভ্রমণ করছে, কারণ তার ভাই পৃথিবীতে ছিল। সে যাওয়ার সময় দেখছে ভাইয়ের বয়স 40 বছর, আসার পর দেখছে ভাইয়ের বয়স 80 বছর, এর মানে সে মাঝখানে 40 বছর ভ্রমণ করছে, সেটা হচ্ছে পৃথিবীর পঞ্জিকা হিসেবে। বলো কিসের মান, টি নাকি টি নট? এটা কিন্তু পৃথিবীর পঞ্জিকা হিসেবে, কয়েকজনে এখনো ভুল করতেছে মানমুদরা। পৃথিবীর পঞ্জিকা হিসেবে, পৃথিবীর ক্যালেন্ডার হিসেবে সেটা হচ্ছে টি। তাহলে কার মান বের করবো? টি নটের মান বের করবো। তাহলে সুতরাং টি নট ইকুয়ালস টু টি ইন্টু √1 - বি স্কোয়ার বাই, ক্যালকুলেশন করলে বের হবে টি নটের মান, টি এর মান বসবে 40, বি এর মান 2.4 × 10⁸, ক্যালকুলেশন করলে বের হবে 24 ইয়ার। এর মানে হচ্ছে আকমল ভ্রমণ করছে 40 বছর, কিন্তু তার কাছে মনে হবে সে 24 বছর ভ্রমণ করছে। সুতরাং যেহেতু তার কাছে মনে হচ্ছে 24 বছর ভ্রমণ করছে, এর মানে সে, তার বয়স বাড়ছে 24 বছর। সুতরাং আকমলের বর্তমান বয়স, আকমলের বয়স সমান, যাওয়ার সময় ছিল 40 ইয়ার, ভ্রমণ করছে 24 ইয়ার, যেটা তার কাছে মনে হয়েছে। সুতরাং তার বর্তমান বয়স 66 বছর। তাহলে দেখো, তার বর্তমান বয়স 66 বছর, তার ভাইয়ের বয়স হচ্ছে 80 বছর, এর মানে তার ভাইয়ের বয়স, তার ভাই ইজ বুড়া দেন সে। হ্যাঁ, বুড়া না, আমরা বলে বুড়ে ইয়ার, ওই ডিগ্রি পড়ছো না ইংলিশে, কেমনে বলে? আশা করি একটু ক্লিয়ার। ধরতে গেলে অনেক বড় একটা কনসেপ্ট পড়াইছি, আসলে অনেক জোস কিছু জিনিস পড়াইছি। তো তোমাদের কাজ হচ্ছে এই রিলেটেড যত ম্যাথ আছে, কি রিলেটেড, সময়, ভর, দৈর্ঘ্য, এই তিনটা রিলেটেড যত ম্যাথ আছে সবগুলো করে ফেলবা। কোনোটাই প্রবলেম হলে আমাকে বলবা। আগামী ক্লাসে আমরা শুরু করব হচ্ছে তোমার E = mc², এটা। আর তার আগে একটা হোমওয়ার্ক আছে। হোমওয়ার্কটা আমি একটু বইতে দেখাই দিই। তোমরা দেখো, বরবৃদ্ধি পড়লা, এটার যে প্রমাণটা, সম্প্রসারিত কর্মকাণ্ড দিয়ে বরবৃদ্ধির এটা প্রমাণ, এই সূত্রটা প্রমাণ করছে, এই প্রমাণটা তোমরা পড়বা না। আবার বলেছি, প্রমাণটা দেখার দরকার নেই, তুমি ডাইরেক্ট চলে গেলা। এবার হচ্ছে E = mc², এটা আমরা আগামী ক্লাসে দেখাবো। এই যে E = mc² কীভাবে আসছে, এটা আমরা প্রমাণটা দেখাবো। প্রমাণ যদিও দেখানোর প্রয়োজন পড়ে না, তাও দেখাবো। আচ্ছা, কারণ এখান থেকে কিছু শিখার জিনিস আছে। এরপর এটা হোমওয়ার্ক, মৌলিক বল, ফার্স্ট ইয়ার পদার্থবিজ্ঞান 4 নম্বর অধ্যায় নিউটনীয় বলবিদ্যার মধ্যে হুবহু এটা আছে, মহাকর্ষ, তাড়িৎচুম্বক, সবল নিউক্লিয়, দুর্বল নিউক্লিয়। এই যে এ সব পড়া হুবহু, এখান থেকে হুবহু এখানে কপি পেস্ট করে দিয়েছে, সারটা সহ আছে। এখান থেকে এই যে এগুলো সব সেখানে আছে। এখান থেকে এই যে মহাকাশ ভ্রমণে আপেক্ষিক তত্ত্বের ব্যবহার, এর আগে পর্যন্ত এটা পড়ে ফেলবা। এর আগে পর্যন্ত কি করবা, এতটুকু পড়ে ফেলবা। এতটুকু তোমাদের হোমওয়ার্ক থাকবে, হচ্ছে ফার্স্ট ইয়ার নিউটনীয় বলবিদ্যার মধ্যে হুবহু আছে। সো এখান থেকে একবার রিডিং পড়ে নিবা, যে ফার্স্ট ইয়ার তো একবার অলরেডি পড়ছো। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।